ছেলেদের শরীর দেখা যায় যদি ভালো লাগে তাহলে এখানে না থেকে বাইরে যা, সেখানে অনেক ছেলে আছে। এমন কথা শুনে মেঘা পিছনে তাকিয়ে দেখলো মেহরাজ দাঁড়িয়ে আছে। মেহরাজকে দেখে মেঘা মেহরাজের কাছে গিয়ে বলল, মেহেরাজ ভাইয়া, আপনার সমস্যাটা কি বলবেন? মেহরাজ মেঘার পিঠে আর কোমরে একবার তাকিয়ে বলল, আমার আবার কি সমস্যা হবে? যা হবার সেটা তো তোর হবে, কিন্তু বলতে হবে তোর ফিগারটা অনেক ভালো। মেঘা কিছুটা রেগে বলল, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি কিন্তু ফুপিকে বলে দিব। মেঘার কথা শুনে মেহরাজ হেসে বলল, যা আমার কাছে গিয়ে বল, তারপর আমিও বলবো। মেহরাজের কথা শুনে মেঘা কিছুটা অবাক হয়ে বলল, আপনি আবার কি বলবেন? মেহরাজ নিজের শার্টটা ঠিক করতে করতে বলল, আমি শুধু আমাকে বলবো তোমার ভাইয়ের মেয়ে এখানে এসে নিজের রূপ সবাইকে দেখাতে এসেছে। মেহরাজের কথা শুনে মেঘা রেগে মুখ লাল করে ফেলেছে, কিন্তু কিছু বলতে পারছে না। তাই আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। মেঘা এসেছিল তার ফুপির বড় ছেলের গায়ে হলুদে, মানে রাসেলের গায়ে হলুদে। তাই মেঘা শাড়ি পরে কিছুটা সেজেছে। রুম থেকে যখন বের হলো তখনই মেহরাজ এই কথাগুলো বলল। আর মেহরাজ হচ্ছে রাসেলের ছোট ভাই। মেঘা আবার জেরিনের রুমে চলে গেল। মেঘাকে আবার রুমে আসতে দেখে জেরিন বলল, কি হলো আপু, আবার ফিরে এলে যে? মেঘা কিছুটা রেগে বলল, ইচ্ছে করে কি এসেছি নাকি? তোর ভাই যা শুরু করে দিয়েছে যে আসতেই হলো। জেরিন কিছুটা অবাক হয়ে বলল, মেহরাজ ভাইয়া আবার তোমাকে কি করলো? কি করেনি সেটা বল। আমি এত সুন্দর করে সাজলাম আর মেহেরাজ ভাই বলে কিনা আমি নাকি ছেলেদের দেখানোর জন্য এমন করে সেজেছি। মেঘার কথা শুনে জেরিন হেসে বলল, আমি আগেই বলেছিলাম মেহরাজ ভাইয়া যদি তোমাকে এই অবস্থাতে দেখে তাহলে কিছু না কিছু বলবেই, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। এখন মজা বোঝো? জেরিনের কথা শুনে মেঘা রেগে বলল, রাসেল ভাইয়ের বিয়েতে এসেছি, ভাবলাম একটু ভালো করে সাজবো, কিন্তু তোর ভাইয়ের জন্য কিছুই হলো না। রাগ করে লাভ নেই আপু, আমি যেভাবে শাড়ি পরেছি তুমিও সেভাবে পরে নিও, না হলে পরে দেখো মেহরাজ ভাইয়া আবার রেগে না যায়, তাহলে আমি কিছু জানি না। জেরিনের কথা শুনে মেঘা আর কিছু না বলে শাড়িটা চেঞ্জ করে ফুল হাতার ব্লাউজ পরে তারপরে শাড়ি পরলো, যাতে পিঠ আর পেট দেখা না যায়। সন্ধ্যায় গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে মেঘার ছোট বোন মাহি এসে বলল, আপু আমাকে একটু সাজিয়ে দাও তো। মেঘা নিজের শাড়ি ঠিক করতে করতে বলল, এতক্ষণ আসিসনি কেন? এখন নিজেই রেডি হয়ে নে, আমি ছাদে যাচ্ছি। এই বলে মেঘা রুম থেকে চলে গেল। আর মাহি মেঘার যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘা ছাদে গিয়ে দেখে অনেকেই এসেছে, কিন্তু তেমন কাউকে চেনে না, তাই জেরিনের কাছে গেল। জেরিন ওর চাচাতো বোন রিয়ার সাথে কথা বলছিল। তখন মেঘা গিয়ে বলল, জেরিন, রাসেল ভাই কোথায় রে? মেঘাকে দেখে রিয়া বলল, কেমন আছো মেঘা আপু? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো রিয়া? আমিও ভালো আছি আপু। তা মাহি কোথায়? ও আসেনি? হ্যাঁ এসেছে, রুমে রেডি হচ্ছে। তখন জেরিন বলল, মেঘা আপু, রাসেল ভাই তো তার ফ্রেন্ডদের সাথে রুমে বসে আছে। মেঘা জেরিন রিয়া কথা বলছিল। তখনই মেহেরাজ ওর ফ্রেন্ডদের নিয়ে ছাদে আসলো। মেহেরাজ মেঘাকে একবার দেখে ওর ফ্রেন্ডদের নিয়ে অন্য পাশে চলে গেল। তখন রিয়া বলল, জেরিন, মেহরাজ ভাইয়াকে তো আজ পুরোই হিরোর মতো লাগছে। রিয়ার কথা শুনে জেরিন বলল, আমার মেহরাজ ভাইয়াকে সবসময় হিরোর মতো লাগে, বুঝছিস? মেঘা রিয়া আর জেরিনের কথা শুনছিল আর মনে মনে বলছে, এত স্টাইলিশ ভাবে আসার কি আছে? দেখে মনে হচ্ছে নিজেরই বিয়ে। সব সময় একটু বেশি বেশি করে। আমাকে বলেছিল আমি নাকি ছেলেদের নিজের শরীর দেখাই, আর নিজে যে এখন মেয়েদের সামনে ঘুরছে সেটা কিছু না। মেঘা এসব বলছে আর রাগে ফুটছে। মেহেরাজ দূর থেকে মেঘাকে দেখছে। মেহেরাজ কিছুটা বুঝেছে মেঘা কেন এমন করছে। মেহেরাজ মেঘার এই কাণ্ড দেখে মুসকি মুসকি হাসছে। মেহেরাজের হাসি দেখে ওর ফ্রেন্ড রাকিব বলল, মেহরাজ, তুই কিছুক্ষণ পর পর হাসিস কেন? রাকিবের কথা শুনে তামিম আর রানা বলল, হ্যাঁ, আমরাও কিছুদিন ধরে দেখছি তুই হাসছিস। মেহেরাজ ওর ফ্রেন্ডদের কথা শুনে বলল, আরে তেমন কিছু না, একজনের কাণ্ড দেখছিলাম তাই। তখন রানা বলল, তোর ভাবসাব আমার ভালো লাগছে না। তুই তো বেশি বুঝিস কেন?
তামিম বলল, মেহরাজ রাসেল ভাইকে তো দেখছি না। ভাইয়া মনে হয় রুমে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিছু সময় পর রাসেল তার ফ্রেন্ডদের সাথে ছাদে আসলো। সবাই রাসেলকে দেখে খুশি হলো। সে কখন থেকে ওর জন্য অপেক্ষা করছিল। এখন অনুষ্ঠান শুরু হবে। সবাই রাসেলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মুরব্বীরা সব নিয়মকানুন মেনে হলুদের কাজ শুরু করলো। মেহরাজ একা ছাদের এক পাশে দাঁড়িয়ে ছিল। তখন রিয়া মেহরাজের পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। মেহেরাজ ভাইয়া, আপনাকে না আজ খুব হ্যান্ডসাম লাগছে। রিয়ার কথা শুনে মেহরাজ রুবুসকে বলল, তোর ভাবসাব ভালো ঠেকছে না। ছোট আছিস, ছোটদের মতো থাক, বড় হওয়ার চেষ্টা করিস না। কথাটা বলে মেহরাজ অন্যদিকে চলে গেল। আর রিয়া একা একা বলছে, মেহেরাজ ভাইয়া, আপনি কি কিছু বুঝেন না নাকি বুঝতে চান না? সবাই যে যার মতো মজা করছে। মেঘা একপাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ওর আম্মুর কথা ভাবছিল। তখনই রাসেলের ফ্রেন্ড নিলয় মেঘার পাশে দাঁড়ালো, কিন্তু মেঘার সেই দিকে কোনো খেয়ালই নেই। নিলয় কিছুটা কেসে বলল, কেমন আছো মেঘা? মেঘা পাশে তাকিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। মেঘার কেন জানি নীলের সাথে কথা বলতে মন চাইছে না, কিন্তু এখন কথা না বলতে চেয়েও বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। মেঘার একটুও কথা বলতে মন চাচ্ছে না, নিলয়ের সাথে চলেও যেতে পারছে না। তখন মেহরাজ এসে বলল, নিলয় ভাইয়া, আপনাকে ভাইয়া কিছু সময় আগে খুঁজছিল, মনে হয় কিছু বলবে। মেহরাজের কথা শুনে নিলয় কিছু একটা ভেবে রাসেলের কাছে চলে গেল। নিলয় চলে যেতেই মেহরাজ বলল, এত মামির কথা চিন্তা করিস না তো, যে চলে যাওয়ার সে চলে গেছে, তাকে তোর ফিরিয়ে আনতে পারবি না। এখন আম্মুর কাছে যা, আর শোন, কথা যখন বলতে মন চাচ্ছে না তাহলে দাঁড়িয়েছিলিস কেন? মেঘা কিছু বলছে না। মেহরাজের দিকে কিছু সময় তাকিয়ে থেকে তার ফুপির কাছে চলে গেল। যেতে যেতে ভাবছে, মেহেরাজ ভাইয়া আমার মনের কথা কিভাবে জানে? আমি যে আম্মুর কথা ভাবছিলাম সেটাও জেনে গেছে। আমার আব্বুও তো এত বোঝে না আমাকে, তাহলে উনি কিভাবে জানলো? এসব ভাবতে ভাবতে মেঘা ওর ফুপির কাছে গেল। সেখানে গিয়ে দেখলো তার ফুপি তার ছোট আম্মুর সাথে বসে আছে। মেঘার ছোট আম্মু মেঘাকে কখনোই নিজের মেয়ে ভাবেনি। মেঘাও সেটা ভালো করেই জানে। মেঘার ছোট আম্মু হচ্ছে মেঘার সৎ মা। সবার সামনে ভালো সাজলেও মেঘাকে একা পেলে কথা শোনানো তার ছোট মা ছাড়ে না। মেঘা গিয়ে তার ফুপির পাশে বসলো। তখন মেঘার ছোট আম্মু বলল, মেঘা, কোথায় ছিলি এতক্ষণ? আমি জেরিনের রুমে রেডি হচ্ছিলাম। ফুপি আব্বু কি এসেছে? মেঘার ফুপি বলল, মাসুদ তো জেরিনের আব্বুর সাথে সেই বিকাল থেকে কি জানি কাজ করছিল। মেঘা কিছুটা মন খারাপ করে বলল, আব্বু এসেছে, কিন্তু আমার সাথে একবারও দেখা করলো না। আরে বোকা মেয়ে, মাসুদ তো কাজে ব্যস্ত আছে, তাই হয়তো তোর সাথে দেখা করতে পারেনি। দেখবি কাজ শেষ হলে সবার প্রথমে তোর সাথেই দেখা করবে। কিছু সময় পর মেঘার ছোট আম্মু বলল, মেঘা, দেখ তো মাহি কোথায়, ওকে তো দেখছি না। মেঘা কিছু বলল না, ছাদ থেকে নিচে নেমে আসলো। মেঘা জানে মাহি এখনো সাজছে। কোনো ফাংশন হলেই মাহির সাজতে অনেকটা সময় লাগে, তাই মেঘা সরাসরি জেরিনের রুমে গেল। রুমে গিয়ে দেখে মাহি এখনো সাজছে। মেঘা কিছু না বলে মাহিকে সাজিয়ে দিল। মেঘা মাহিকে সবসময় নিজের আপন বোনই ভাবে। মাহিকে সাজিয়ে দিয়ে দুই বোন ছাদের দিকে যাবে, তখন মেঘা বলল, মাহি, তুই ছাদে যা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। মাহি কিছু না বলে ছাদে চলে গেল। আর মেঘাও গেল মেহরাজের রুমে। আসলে মেঘা ওয়াশরুমের নাম করে মেহরাজের রুমে গেছে কিছু খুঁজতে। মেঘা রুমে গিয়ে দেখে রুমটা খুব সুন্দর করে সাজানো। মেঘা এর আগেও এই রুমে এসেছিল। কেন জানি মেঘার এই রুমে আসতে ভালো লাগে। পুরো রুমটা ভালো করে একবার দেখলো। তারপর মেঘা যে কারণে এই রুমে এসেছিল সেটা খুঁজতে লাগলো। তখনই কেউ একজন বলল, কিছু খুঁজে পেয়েছিস? কথাটা শুনে মেঘা পিছনে তাকিয়ে দেখে মেহরাজ দাঁড়িয়ে আছে। মেহরাজকে দেখে মেঘা কিছুটা ভয় পেয়ে গেল। মেহরাজ রুমের ভিতরে এসে মেঘার সামনে দাঁড়ালো। মেঘাকে চুপ থাকতে দেখে বলল, কি হলো বল, কিছু খুঁজে পেয়েছিস? আমি কিছু খুঁজতে আসিনি। তাহলে অমন করে কি খুঁজছিস? মেঘা কিছু একটা ভেবে বলল, আসলে আমার কানের দুলটা খুঁজে পাচ্ছিলাম না, সেটাই খুঁজতে এসেছি। মেহরাজ মেঘার দুই কানে দুলে হাত দিয়ে বলল, তোর কানের দুল তো ঠিকই আছে। মেহরাজের কথা শুনে মেঘা কি বলবে সেটা ভেবে পেল না। তখন মেহরাজের পিছনের দিকে তাকিয়ে বলল, জেরিন,
তুই এখানে কি করিস? মেঘার মুখে জেরিনের কথা শুনে মেহরাজ পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। আর এর মধ্যে মেঘা দৌড় দিয়ে রুম থেকে চলে গেল। মেহরাজ মেঘার কান্না থেকে হা হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর একা একা হেসে দিয়ে বলল, মেঘ পরি, তোর এই বাচ্চার স্বভাব আর গেল না। আর এইদিকে মেঘা রুম থেকে বের হয়ে সরাসরি ছাদে চলে গেল। দৌড়ের কারণে কিছুটা হাঁপিয়ে গেছে। মেঘার এই অবস্থা দেখে জেরিন বলল, মেঘা আপু, তুমি হাঁপাচ্ছ কেন? না মানে সিঁড়ি দিয়ে উঠেছি তো তাই। নাকি মেহরাজ ভাইয়া আবার? মেহরাজের কথা শুনেই জেরিনকে আর বলতে না দিয়ে মেঘা বলল, আরে না তেমন কিছু না, তুই একটু বেশিই বুঝিস। কথাটা বলেই মেঘা আর সেখানে না দাঁড়িয়ে রাসেলের হলুদের স্টেজের সামনে গেল। সেখানে গিয়ে দেখলো মেঘার আব্বু এসেছে। মেঘার কিছুটা রাগ হলো। ওর আব্বু এসেছে কিন্তু এখনো ওর সাথে দেখা করেনি, তাই রাগ করে ফুপির কাছে চলে গেল। মেঘার ফুপি মেঘাকে দেখে বলল, কি রে, তুই এমন করে বসে আছিস কেন? মেঘা তার ফুপির দিকে তাকিয়ে বলল, তুমি বলেছিলে আব্বু আসলে প্রথমে আমার সাথে দেখা করবে, কিন্তু এখন রাসেল ভাইয়ের সাথে বসে আছে। মেঘার ফুপি মেঘার অভিনয়টা বুঝতে পেরে তার ছোট ভাই মাসুদকে ডেকে সব কথা বলে দিল। মেঘার আব্বু সব শুনে মেঘার পাশে বসে বলল, মেঘা ওর আব্বুকে পাশে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আমি কারো পরি টরি না, যদি পরি হতাম তাহলে সবার প্রথমে আমার কাছেই আসতো, রাসেল ভাইয়ের কাছে যেত না। তখন মেঘার অভিমান কিছুটা কমে গেল। তখন মেঘার ছোট বোন মাহি এসে বলল, আব্বু, ফুপা তোমাকে ডাকছে এখনই। মেঘা কিছু বলল না। মেঘার আব্বু চলে যাওয়ার পর মাহি মেঘার পাশে বসলো। মেঘা বলল, রাতের খাবার খেয়েছো? তুমি ভালো করেই জানো আমি তোমার সাথে না বসে খেতে পারি না, তাহলে জিজ্ঞেস করো কেন? দেখলাম তুই আবার আমাকে রেখে খেয়ে ফেলেছিস নাকি, তাই। এই বলে দুই বোন হেসে দিল। ওরা সৎ বোন হলেও সবসময় আপন বোন হিসেবে থাকে। তারপরে দুজন খাবার খেতে চলে গেল। 1:30টার সময় মেঘা ঘুমাতে গেল জেরিনের রুমে। কিন্তু এটা কি হচ্ছে এখানে? জেরিন আর রিয়া এখনো জেগে আছে। তিনজন মিলে গল্প করছে। মেঘাকে রুমে আসতে দেখে জেরিন বলল, মেঘা আপু, কই ছিলে তুমি? আসো, আজ সবাই গল্প করব। মেঘা রুমের ভিতরে এসে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। রিয়া বলল, আপু প্লিজ, অনেক দিন পরে আমরা সবাই একসাথে হলাম, আজ না হয় একটু দেরি করে ঘুমালাম। মেঘা ভেবে দেখলো ঠিকই তো বলেছে রিয়া, আজ অনেকদিন পর সবাই একসাথে হলাম, আজ না হয় কিছুটা দেরি করেই ঘুমাই। তাই মেঘাও ওদের সাথে যোগ দিল। কিন্তু সেটা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু সময় পর মেহেরাজ জেরিনের রুমে এসে বলল, এই তোর এখনো ঘুমাসনি কেন? মেহেরাজের কথা শুনে মাহি বলল, ভাইয়া, আজ অনেক দিন পরে সবাই একসাথে হলাম তো, তাই কিছুটা দেরি করে ঘুমাবো। মাহির কথা শুনে মেহেরাজ মেঘার দিকে তাকিয়ে বলল, ওরা না হয় ছোট তাই এমন করছে, তুইও কি ছোট গেছিস নাকি? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়ো, সকালে না হয় আবার কথা বলো। হ্যাঁ। মেঘা কিছু না বলে একপাশে শুয়ে পড়ল। মেহেরাজের উপর অনেক রাগ হচ্ছে ওর, আর মনে মনে বলছে, আমরা না ঘুমালে ওনার কি? নিজে তো এখন আনন্দ করবে, আর আমরা একটু কথা বলছি দেখে ওনার সহ্য হচ্ছে না। আমারও দিন আসবে, তখন আমিও দেখে নিব। এইসব বলতে বলতে মেঘা ঘুমিয়ে গেল। কিন্তু বাকি তিনজন ঘুমালো না। মেয়েরা চলে যাওয়ার পর তারা তাদের গল্প চালিয়ে গেল। সকালে মেঘা ঘুম থেকে উঠে দেখে তিনজন ঘুমিয়ে আছে, তাই ওদের ডাক দিল। মাহি বলল, আপু ডাকিও না, একটু ঘুমাতে দাও। জেরিন বলল, মাত্রই তো ঘুমালাম, এক্ষুনি সকাল হয়ে গেছে। মেঘা বুঝে গেছে এখন আর ওনাদের ডেকে লাভ নেই, হয়তো ওরা রাতে দেরি করে ঘুমিয়েছে। তাই মেঘা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে রুমের বাহিরে দেখে মেহমান গজগজ করছে, অনেক মানুষ। মেঘা কোনো রকম ভাবে রান্নাঘরে গেল। গিয়ে দেখে মেঘার ছোট আম্মু সেখানে কাজ করছে। মেঘা দেখেই ছোট আম্মুকে বলল, মহারানী ঘুম থেকে উঠেছেন তাহলে? মেঘার ফুপিও সেখানেই ছিল, সাথে আরো কিছু আত্মীয় ছিল। মেঘা কিছু বলল না। বাসায় মেহমান আছে বলে মেঘার ফুপি মেঘার সৎ মাকে কিছু বলল না। মেঘাকে বলল, মেঘা, তুই রুমে যা, আমি তোর নাস্তা সেইখানেই পাঠিয়ে দিচ্ছি। মেঘা কিছু না বলে জেরিনের রুমে চলে গেল। মেঘা জানে তার ফুপি তাকে কখনোই কাজ করতে দিবে না।
আর যতদিন এই বাসায় আছে ততদিন মেঘার সৎমাও মেঘার সাথে তেমন কিছু করতে পারবে না। কিছু সময় রুমে কেউ একজন এসে নাস্তা দিয়ে গেল। মেঘা নাস্তা করে গোসল করতে চলে গেল। গোসল করে এসে দেখে রিয়া আর মাহি ঘুম থেকে উঠে বসে আছে। আর জেরিন উঠেছে ঠিকই, কিন্তু ঘুমের কারণে এখনো ঠিকমতো উঠে বসতে পারছে না। মেঘা রেডি হয়ে জেরিনের পাশের রুমে গেল। ওই রুমটাতে গিয়ে কিছু সময় একা থাকতে পারবে, কিন্তু সেটা মেঘা ধারণা ভুল ছিল। মেঘা পাশের রুমে যেতেই কেউ একজন মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরলো। মেঘা এমন হঠাৎ আক্রমণে কিছুটা ঘাবড়ে গেল। এই রুমে তো তেমন কেউ আসে না, তাহলে কে এই ব্যক্তি? তাই মেঘা সেই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে হা হয়ে গেল। আসলে সেই ব্যক্তিটা ছিল মেহরাজ। মেহরাজকে দেখে মেঘা চিৎকার দিয়ে যাবে, তখন মেহরাজ মেঘা ঠোঁটে কিস করে দেয়। মেঘা মেহরাজের এমন কাজ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মেহরাজ কিছুতেই মেঘাকে ছাড়ছে না। কিছুক্ষণ পর মেহরাজ একা একাই মেঘাকে ছেড়ে দিয়ে বলল, পরের বার যদি লিপস্টিক দিতে দেখি তাহলে এরকম করবো। হ্যাঁ, এবার ভেবে দেখ তুই কি করবি। কথাটা বলে মেহরাজ রুম থেকে চলে যায় আর মেঘা মেহরাজের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর মেঘা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট দেখলো, পুরো ঠোঁটে লিপস্টিক লেগে আছে। মেঘা মনে মনে ভাবছে, এত সুন্দর করে ঠোঁটে লিপস্টিক দিলাম আর উনি কি করলো? দেখতে তো আগে ভালোই লাগছে, তাহলে উনি এমন করলো কেন? এখন কেমন ভূত ভূত লাগছে নিজেকে। এসব ভেবে মেঘা নিজের ঠোঁটের লিপস্টিকটা ঠিক করে মুছে নিল। পরে আবার লিপস্টিক দিতে গিয়ে মেহেরাজের কথা মনে পড়ে গেল, তাই ভেবে আর দিল না। রুমে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বাইরে গেল। দেখলো সবাই মোটামুটি রেডি হয়ে আছে। কিছু সময় পর সবাই বিয়ে অনুষ্ঠানে চলে গেল। সেখানেও অনেক মানুষ। মেয়ে পক্ষ রাসেলকে আসতে দেখে বর এসেছে বলে হইচই শুরু করে দিল। সবকিছু ঝামেলা শেষ করে সবাই ভিতরে গেল। হঠাৎ মেঘার চোখ গেল মেহেরাজের দিকে। মেঘা মেহেরাজকে দেখে মনে মনে বলছে, আজ ওনাকে কত হ্যান্ডসাম লাগছে কেন? এত সেজে আসার কি আছে? এসেছে তো নিজের ভাইয়ের বিয়েতে, তাহলে তো সুন্দর করে আসার কি হলো? মেঘা এসব ভাবছে, তখন একটা ছেলে মেঘাকে বলল, আপনাকে ঠিক চিনলাম না। মেঘা একবার ছেলেটাকে দেখে বলল, জি, আমি বরের মামাতো বোন। ও আচ্ছা, আমি তাহিরা আপু চাচাতো ভাই। মেঘা আর কিছু না বলে চুপ করে থাকলো। তা দেখে সেই ছেলেটি বলল, আমি কাব্য আহমেদ। মেঘা জামান। কাব্য আর মেঘা কথা বলছিল। মেঘা কথা বলছিল সেটা বলা ভুল হবে। মেঘা শুধু কাব্যের জবাবের উত্তর দিচ্ছিল। মেঘা আর কাব্যকে একসাথে দেখে মেহেরাজের মাথা গরম হয়ে গেছে। মেহেরাজ এসে কাব্যের পিছনে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কাব্যের পিছন থেকে মেহেরাজকে দেখে মেঘা কিছুটা ভয় পেয়ে গেল। মেহেরাজের মুখে কিছুটা রাগের ছাপ দেখা যাচ্ছে। মেঘা আর সেখানে না দাঁড়িয়ে মাহির কাছে চলে গেল, কিন্তু কাব্য কিছুই বুঝতে পারল না। মেঘা চলে যাওয়ার পর কাব্য পিছন ঘুরতেই দেখলো মেহেরাজ দাঁড়িয়ে আছে। মেহেরাজকে দেখে কাব্য বলল, আপনি বড় ছোট ভাই তাই না? মেহেরাজ একবার ভালো করে কাব্যকে দেখলো, তারপর বলল, হ্যাঁ, তা তুমি ওর সাথে কি কথা বলছিলে? ওনার সাথে এমনি একটু পরিচিত হচ্ছিলাম। ওর সাথে আর পরিচয় হয়ে লাভ নেই। কাব্য কিছুটা অবাক হয়ে বলল, মানে আমি ঠিক বুঝলাম না। কেন, মেঘা তোমাকে বলেনি আমরা দুজনে রিলেশনে আছি? ওই না তো, সে তো তেমন কিছু বললো না। হয়তো বা লজ্জা পাচ্ছিল তাই বলতে পারিনি। আমি তোকে কথাটা কেন আগে বলে দিলাম সেটা হয়তো তুমি বুঝতে পেরেছো। সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। কথাটা বলে কাব্য মন খারাপ করে চলে গেল। আর মেহেরাজ একটা বিলেনের মতো হাসি দিল। এর আগেও অনেকবার মেহেরাজ এমন করেছিল। মেঘা যদি কোনো ছেলের সাথে কথা বলে তখনই ওই ছেলেকে এভাবে ভুলভাল বুঝে সেখান থেকে ভাগিয়ে দেয়। এবার মেঘা সেটা দেখে ফেলে আর তার আব্বুকে বলে দেয়। তখন মেঘার আব্বু মেহেরাজকে ডেকে আনে, কিন্তু মেহেরাজ উল্টা তার মামাকে ভুলভাল বুঝিয়ে দেয়। তখন মেঘার আব্বু নিজেই মেঘাকে বলে দেয় যেন আর কোনো ছেলের সাথে কথা না বলে। সেই দিন মেঘা বুঝতে পেরে গেছে মেহেরাজের বিষয়ে তার আব্বুর কাছে কিছু বললে কোনো লাভ হবে না। মেহেরাজ কাব্যকে বোকা বানাতে পেরে কিছুটা খুশি ছিল। তখনই পিছন থেকে কেউ একজন বলল, আপনি রাসেল ভাইয়ার ছোট ভাই না? মেহেরাজ পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে তাকে এই কথা বলছে। মেহেরাজ বলল, জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি তিশা, তাহিয়া আপুর ছোট বোন। ও আচ্ছা, তা আপনাকে তো আগে কোনোদিন দেখিনি। আসলে আমি দেশের বাইরে ছিলাম,
কিছুদিন আগেই দেশে ফিরেছি। তা আপনার নাম তো বললেন না? আমি মেহরাজ হোসেন। তখনই মেঘা এসে মেহরাজকে বলল। আপনাকে এখনই রাসেল ভাইয়া ডেকেছে। মেহরাজ তিশাকে উদ্দেশ্য করে বলল। পরে আবার কথা হবে। মেহরাজ চলে গেল আর মেঘা মনে মনে বলছে, যান যান, গিয়ে দেখবেন কেউ আপনাকে ডাকছে না। আর এই মেয়েটাও কেমন জানি হ্যান্ডসাম ছেলে দেখলেই কথা বলতে চলে এসেছে। কিছু সময় পরে রাসেল আর তাহিয়ার বিয়ে হয়ে গেল। সবাই রাসেল আর তাহিয়ার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। আর এইদিকে মেঘা মেহরাজকে দেখতে লাগলো, কোন মেয়ের সাথে কথা বলছে সেটার হিসাব করছে। পরে সেই সব মেয়েকে গিয়ে বলছে মেহরাজের স্বভাব ভালো না। এসব বলে মেঘা তো সেই লেভেলের খুশি। বিয়ের সব আয়োজন শেষ করে যখন সবাই গাড়িতে গিয়ে বসলো, তখন মেঘার পাশে বসলো মেহরাজ। মেঘা প্রথমে ভেবেছিল তার আব্বু হয়তো তার পাশে বসেছিল। যখনই পাশে তাকিয়ে দেখে মেহরাজ বসে আছে, অমনি মেঘা কি জানি ভেবে চুপ করে থাকলো। কিছু সময় পর গাড়ি চলতে শুরু করলো। মেঘা অন্য পাশে জেরিন বসেছিল আর সামনে মাহি আর রিয়া বসেছিল। মাহি, জেরিন আর রিয়া নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে কথা বলছিল আর মেঘা চুপ করে বসেছিল, কারণ তার পাশে মেহরাজ ছিল। হঠাৎ করে মেহরাজ বলল, তখন তো ভাইয়া আমাকে ডাকেনি, তাহলে মিথ্যা বলেছিস কেন? মেঘা কিছু একটা ভেবে বলল, আরে সত্যি ডেকেছিল, রাসেল ভাইয়া হয়তো বিয়ের কারণে ভুলে গেছে। আর ওই মেয়েগুলোর কাছে তো আমার নামে কি বলেছিস তখন? মেহরাজের কাছে এই কথা শুনে মেঘা ভাবতে লাগলো, উনি কিভাবে জানলো আমি মেয়েগুলোর কাছে ওর নামে কিছু বলেছি? উনি কি সব দেখে ফেললো নাকি? খিরে, বলিস না কেন? আমার নামে তুই এই মেয়েগুলোর কাছে কি বলেছিস? মেঘা আমতা আমতা করে বলল, আমি কিছুই বলিনি। ওই মেয়েগুলোই আমার কাছে এসে জানতে চাইলো আপনি কি করেন, আপনার স্বভাব কেমন, এইসব। মেহরাজ আর কিছু বলল না। মেঘা মনে মনে দোয়া পড়ছে গাড়ি থেকে যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়, যাতে মেহরাজ তাকে আর কিছু জিজ্ঞেস করতে না পারে। প্রায় অনেক সময় পরে সবাই বাসায় চলে আসলো। বাসায় এসে সবাই রাসেলের বউ তাহিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তাহিয়াকে রাসেলের রুমে দেওয়া হলো। আত্মীয় স্বজন সবাই সেই রুমে ভিড় করে তাহিয়ার সাথে কথা বলছিল। তখন জেরিনের আম্মু সবাইকে রুম থেকে চলে যেতে বলল। তার কথার মতো সবাই চলে গেল, কিন্তু মাহি, জেরিন, রিয়া আর মেঘা গেল না। তারা সবাই তাহিয়ার সাথে কথা বলতে লাগলো। তাহিয়াও ওদের সাথে কথা বলছিল। তখন তাহিয়া বলল, তা মেঘা, তখন দেখলাম আমার কাজিনদের সাথে কার বিষয় নিয়ে কথা বলছিলে, কার নাকি স্বভাব ভালো না। তা সেটা কে ছিল যার স্বভাব ভালো না? তাহিয়ার এমন কথা শুনে সবাই মেঘার উত্তরের জন্য অপেক্ষা করছে। আর মেঘা তাহিয়ার কথা শুনে ঘাবড়ে গিয়ে কি বলবে সেটা ভেবে পাচ্ছিল না। জেরিন বলল, মেঘা আপু চুপ কেন? বলো, কার স্বভাব ভালো না? জেরিনের কথায় মাহি আর রিয়াও সহমত প্রকাশ করলো। মেঘা অনেকটা ঘাবড়ে গিয়ে বলল, আসলে ভাবি তেমন কিছু না। বিয়ের সময় অনেক ছেলে মেয়েদের পিছে ঘুরে, সেই ছেলেদের স্বভাব ভালো না, সেটাই বলছিলাম। মেঘার কথা শুনে কেউ আর তেমন কিছু বলল না। কিছু সময় পর রাসেল রুমে আসে, তাই তার সব বোনেরা রুম থেকে চলে যায়। পরদিন সকালে মেঘা ঘুম থেকে উঠে কিছুটা দেরি করে। তখন মেঘার ফুপি নাস্তার জন্য টেবিলে যেতে বলে। মেঘা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখে আজ তাহিয়া নাস্তা দিচ্ছে সবাইকে। নাস্তা করে সব বোনেরা তাহিয়ার সাথে গল্প করতে লাগলো। পরদিন রাসেলের রিসেপশন হবে, তাই সবাই সেটার জন্য রেডি হয়ে নিল। মেঘা আজ তেমন একটা সাজেনি, কিন্তু তাও অনেক সুন্দর লাগছিল তাকে। সবাই যখন রিসেপশনে গেল তখন দেখলো তাহিয়ার বাসা থেকে লোকজন এসেছে। মেঘা হঠাৎ করেই মেহেরাজের দিকে খেয়াল করলো, দেখলো সেও আজ কিছুটা মেঘার মতো সাধারণভাবে সেজে এসেছে। কিছু সময় পর মেঘা খেয়াল করলো তাহিয়া ভাবির কিছু মেয়ে কাজিন এসেছে। তারা মেহেরাজের সাথে কথা বলছে, কিন্তু মেঘা সেটা একটুও ভালো লাগছিল না। মেঘা কি ভেবে যেন সেইখানে যেয়ে ওদের সাথে যোগ দিল। মেঘা খেয়াল করে দেখলো মেহেরাজ তিশার সাথে কথা বলছে, তাই কিছুটা কাছে গিয়ে ওদের কথা শুনতে লাগলো। তখন মেহেরাজ বলল, তা আপনাকে তো আজ খুব সুন্দর লাগছে। তিশা কিছুটা লজ্জা পেয়ে বলল, আপনি একটু বেশি বেশি বলছেন। আরে না, সত্যি বলছি, সেদিন তো আপনার সাথে ঠিক মতো কথাই বলতে পারলাম না। আপনি সেই থেকে আপনি আপনি বলছেন কেন? আমি তো আপনার ছোট, আমাকে তুমি করে বললেই বেশি খুশি হতাম। মেহেরাজ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তা তুমি এখন দেশে এসে কি করার ইচ্ছে? তেমন কিছু না, কিছুদিন আব্বুর বিজনেস দেখাশোনা করব,
তারপর ভালো কোনো ছেলের সাথে প্রেম করে বিয়ে করে নিত। তিশার কথা শুনে মেহরাজ কিছু বলল না। আর অন্যদিকে মেঘা এসব শুনে রাগে হন হন করে অন্যদিকে চলে গেল। সেখানে গিয়ে দেখলো নিলয় দাঁড়িয়ে আছে। মেঘাকে দেখে নিলয় বলল, কেমন আছো মেঘা? জি ভালো। মেঘা, তোমাকে আজকে হালকা সাজে খুব সুন্দর লাগছে। ভাইয়া আপনার সাথে আবার পরে কথা হবে। কথাটা বলেই মেঘা চলে গেল। এমনিই মেঘা রেগে আছে, তার উপর নিলয়ের এসব কথা শুনে আরো বেশি রাগ হচ্ছিল, তাই চলে গেল। কিছু সময় পরে মেঘা তার ফুফিকে বলে বাসায় চলে গেল। বিকালে সবাই বাসায় আসলো, দেখলো মেঘা একা একা বসে আছে। তাই মাহি বলল, আপু চলে এলে যে? এমনিতেই ভালো লাগছিল না। আপু আমরা তো রাতেই বাসায় চলে যাব, তাই না? মেঘা কিছুটা মন খারাপ করে বলল, তুই একটু আমার ব্যাগটা গুছিয়ে দিবি? তোমার কি শরীর খারাপ? না, এমনি ভালো লাগছে না। আচ্ছা, আমি আমাদের দুইজনের ব্যাগ গুছিয়ে নিচ্ছি। মাহি নিজের আর মেঘার ব্যাগ গুছাতে গেল। আর মেঘা একা একা মন খারাপ করে বসে আছে। কি কারণে মেঘার মন খারাপ সেটাও বুঝতে পারছে না। রাতে মেঘারা ওদের বাসায় চলে গেল। মেঘার ফুপি অনেকবার বলেছিল আর কিছুদিন থেকে যেতে, কিন্তু মেঘার আব্বু আর থাকেনি। মেঘাদের বাসার যে দূরে সেটাও না। মেঘার আব্বু মেঘার ফুপিকে বুঝিয়ে নিজের বাসায় চলে আসলো। আজ প্রায় এক সপ্তাহ পর মেঘা ভার্সিটিতে যাচ্ছে। দুদিন আগেই ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু মন ভালো না থাকায় সে আর যায়নি। ভার্সিটির গেট দিয়ে ভিতরে আসতেই মেঘার ক্লাসমেট মাহিন মেঘার সামনে এসে হাজির। মেঘার এমনি ভালো লাগছিল না, তার মধ্যে মাহিন এসে সামনে দাঁড়িয়ে গেল। মাহিনকে দেখে মেঘা পাশ কাটিয়ে চলে যেতেই মাহিন বলল, মেঘা, এতদিন ভার্সিটিতে আসো নাই কেন? মেঘা কিছু না বলেই চলে যাচ্ছিল, কিন্তু মাহিন আবার সামনে এসে দাঁড়িয়ে গিয়ে বলল, কি হলো মেঘা, আমার কথার উত্তর দিচ্ছ না কেন? এবার মেঘা অনেকটাই বিরক্ত হয়ে বলল, দেখো মাহিন, তুমি আমার জাস্ট ফ্রেন্ড, তাই আমি তোমার এত কথার উত্তর দিতে পারবো না। মেঘা ক্যাম্পাসে চলে গেল, কারণ এখন ক্লাসে গিয়ে আর ক্লাস করতে পারবে না। ক্যাম্পাসে গিয়ে দেখে মিম আর সাদিয়া বসে আছে। মেঘা গিয়ে ওদের পাশে গিয়ে বসলো। মেঘাকে দেখে সাদিয়া বলল, কেমন আছিস মেঘা? ভালো। তা বিয়ের সময় কেমন আনন্দ করলি? ভালো। মেঘা, তোর কি মন খারাপ নাকি? আমি ঠিক বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? ফুপির বাসা থেকে আসার পর কিচ্ছু ভালো লাগছে না। সাদিয়া বলল, তাহলে আরো কিছুদিন তোর ফুপের পাশে থেকে ঘুরে আয়, তাহলেই তো হয়। না, এখন আর থাকা যাবে না। ছোট আম্মু কেমন সেটা তো তোরা জানিস। মেঘার ফ্রেন্ডরা আর কিছু বলল না। ওরা জানে মেঘার সৎমা কেমন। সেই দিন মেঘা বাসায় চলে আসে। পরের দিন মেঘা আবার ভার্সিটিতে যায়, কিন্তু ভার্সিটিতে গিয়ে দেখে ওর ফুফিদের বাসার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। ওরে ভাবলো হয়তো এটা অন্য কারো গাড়ি, এরকম গাড়ি তো আরো অনেকেরই আছে। তাই সেদিকে আর খেয়াল না দিয়ে ক্লাসে চলে গেল। মাহিন আজও মেঘার সাথে কথা বলতে এসেছে, কালকের জন্য মেঘাকে সরি বলতে। মেঘা কিছু না বলে ক্লাসে চলে গেল। মেঘা জানে মাহিন ওকে পছন্দ করে, কিন্তু মেঘা মাহিনকে শুরু থেকে ফ্রেন্ডের মতো ভাবে, এছাড়া অন্য কিছু না। তাই মেঘা মাহিনকে এড়িয়ে চলে। এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন মাহিন মেঘাকে বলে, মেঘা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো, কি কথা? এইখানে না, ভার্সিটির পাশে নদীর পাড়ে চলো। মেঘা কিছু একটা ভেবে পরে বলল, ঠিক আছে চলো। নদীর পাড়ে গিয়ে মাহিন বলল, মেঘা, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমার পথ চলার সাথী হবে? দেখো মাহিন, আমি আগেই বলেছি তোমাকে, আমি শুরু থেকে আমার ফ্রেন্ড ভাবি, এর বেশি কিছু না। মেঘার এমন কথা শুনে মাহিন মেঘার হাত ধরে বলল, মেঘা, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। মাহিন মেঘার হাত ধরেছে দেখে মেঘার মাহিনের প্রতি খুব রাগ হলো। রেগে বলল, মাহিন আমার হাতটা ছাড়ো বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। মেঘা আর মাহিন এসব নিয়ে রাগারাগি করছে। এমন সময় কোথা থেকে মেহেরাজ ওদের সামনে এসে বলল, মেঘা, কি হচ্ছে এখানে? মেঘা আর মাহিন এসব নিয়ে রাগারাগি করছে। এমন সময় কোথা থেকে মেহেরাজ ওদের সামনে এসে বলল, কি হচ্ছে এখানে? মেহেরাজকে দেখে মেঘা অনেকটাই অবাক হলো। উনি এখানে কি করছে, তাও এই সময়ে? উনি তো এই ভার্সিটিতে আসে না। মেঘা এসব ভাবছিল। তখন মেহেরাজ বলল,
মেঘা, কথা বলছিস না কেন? কি হচ্ছে এখানে? আর এই ছেলেটা তোর হাত ধরে আছে কেন? মেহেরাজের কথা শুনে মাহিন মেঘার হাত ছেড়ে দেয়। মেঘা কি বলবে ভেবে পাচ্ছে না। মেঘা মেহেরাজের কথার উত্তর দিচ্ছে না দেখে আবার বলল, ভার্সিটি এসে এসব করছিস, সেটা কি মামা জানে? মেহেরাজের এমন কথা শুনে মেঘার অনেকটাই রাগ হলো। এমনি মন ভালো ছিল না, তার মধ্যে মাহিনের এই ঝামেলা, এখন আবার মেহেরাজ এমন কথা শুনে মেঘার আরো বেশি রাগ হচ্ছে। তাই কিছুটা রেগেই বলল, আমি এখানে এসে যা ইচ্ছে তা করতে পারি, সেটার জবাব কি আপনাকে দিতে হবে নাকি? আর আপনি কে যে আপনাকে সবকিছু বলতে হবে? মেঘার এমন কথা শুনে মেহেরাজ থ হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘাকে এইভাবে কথা বলতে মেহেরাজ আগে কখনো দেখেনি। মেহেরাজ কিছু সময় চুপ থেকে হঠাৎ মেঘার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সেটা সময় হলে বলে দিবে আমি তোর কি হই। মেহেরাজ চলে গেল। মেঘা মেহেরাজের চলে যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। মেহেরাজ কি বলল সেটা বোঝার চেষ্টা করছে। তখন মাহিন বলল, মেঘা, ছেলেটা কে ছিল? মেঘা মাহিনের কথা শুনে বলল, তোমার কারণে এত কিছু হয়েছে, আজকের পর থেকে তোমাকে যেন আমার সামনে আর না দেখি। মেঘা হন করে ভার্সিটির বাইরে গেল। কি থেকে কি হচ্ছে মেঘা কিছুই বুঝতে পারছে না। তাই ক্লাস না করে বাসায় চলে গেল। বাসায় এসে মেঘা সরাসরি নিজের রুমে গেল। মেঘাকে এই সময় আসতে দেখে মাহি বলল, কি হলো আপু, আজ এত আগে আসলে যে? কিছু কি হয়েছে? মেঘা মায়ের সাথে কোনো কথা না বলে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেল। মেঘার এমন আচরণ দেখে মাহি কিছুটা বুঝতে পেরেছে আজ কিছু একটা হয়েছে। মেঘা ফ্রেশ হয়ে আসতেই মাহি বলল, আপু তোমার কি হয়েছে? মেঘা কিছুটা বিরক্ত হয়ে বলল, মাহিন প্লিজ, আমাকে একটু একা থাকতে দে, বিরক্ত করিস না। মেঘার এমন কথা শুনে মাহি মন খারাপ করে ওর রুমে চলে গেল। কিছু সময় পর যখন মেঘার রাগ কিছুটা কমলো তখন মনে পড়লো মাহির সাথে তখন ওইভাবে কথা বলা ঠিক হয়নি। মেঘা রুমের বাইরে গিয়ে দেখে মাহি বসার রুমে বসে একা একা টিভি দেখছে। মেঘা গিয়ে ওর পাশে বসলো। মেঘা যে মাহির পাশে বসেছে সেই দিকে মাহির কোনো খেয়ালই নেই। মেঘা বুঝতে পারছে মাহি কিছুটা রাগ করেছে তখনের জন্য, তাই মেঘা নিজেই এসেছে মাহির রাগ ভাঙাতে। মেঘা নিজেই বলল, কি রে, রেগে আছিস আমার উপর? মেঘার কথায় মাহি কোনো উত্তর দিল না, আগের মতোই বসে টিভি দেখছে। মেঘা এবার মাহির হাত থেকে টিভি রিমোটটা নিয়ে টিভি বন্ধ করে দেয়। মাহি কিছু না বলে চলে যেতেই মেঘা মাহির হাত ধরে বলল, এত রেগে আছিস আমার উপর? মাহি খুব শান্তভাবেই বলল, আমি কারোর উপর রাগ করে নেই। তাহলে এমন করছিস কেন মাহিন? কিছু সময় আগেই কেউ আমাকে বলেছিল আমি যেন কাউকে বিরক্ত না করি। মেঘা মাহিকে নিজের কাছে বসিয়ে নিজে কান ধরে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো আর কোনো দিন এরকম হবে না। বাই। মাহি মেঘার হাত থেকে কান ছাড়িয়ে নামিয়ে বলল, হয়েছে, আর কান ধরতে হবে না। এবার বলো তখন কি হয়েছে যার কারণে তখন এমন করেছিলে? মাহির কথা শুনে মেঘা চুপ করে থাকলো। তা দেখে মাহি চলে যাচ্ছিল। তখন মেঘা বলল, সিটিতে একটা সমস্যা হয়েছিল। মেঘার কথা শুনে মাহি মেঘার পাশে বসে বলল, কি হয়েছিল আজ ভার্সিটিতে? মেঘা মাহিকে আজ ভার্সিটির সব কথা খুলে বলল। মাহি মেঘার কথা শুনে প্রথমেই বলল, মেহরাজ ভাইয়া তোমাদের ভার্সিটিতে কি করছিল? আমি জানি না রে মাহি, হঠাৎ করেই আমার সামনে এসেছিল। তা তোমার সেই ক্লাসমেটকে কিছু আর বলো নাই? বলেছি আমার সামনে যেন আর না আসে। আচ্ছা আপু, একটা কথা বলি। বল। তুমি কি কাউকে ভালোবাসো? না, কিন্তু হঠাৎ এই কথা কেন মাহি? এমনি। এই ঘটনার পর মেয়েরাজ আর মেঘার কোনো দেখা হয়নি। আর মেঘার ক্লাসমেট মাহিনও মেঘার সাথে কথা বলেনি। শুধু ভার্সিটিতে দেখা হতো, কিন্তু মেঘা মাহিনকে দেখলেই অন্যদিকে চলে যেত। এভাবেই কিছুদিন চলে গেল। আজ মেঘা তার ভার্সিটি ক্লাস শেষ করে বাসায় যাচ্ছিল। তখন মেহরাজ মেঘার সামনে এসে হাজির। মেঘা মেহরাজকে দেখে কিছুটা অবাক হলো। মেহরাজ মেঘাকে দেখে বলল, কিরে, বাসায় যাচ্ছিস? মেহরাজের কথা শুনে মেঘার কিছুটা বিরক্ত লাগলো, তাই বলল, বাসায় কেন যাব? আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি। মেহরাজ হেসে বলল, আগে আমাদের বিয়েটা হোক, তারপর না হয় আমাদের বাসায় যাস। মেহরাজের কথা শুনে মেঘা কিছুটা অবাক হয়ে বলল, মানে?
এত কিছু তোকে বলতে পারবো না, এখন আমার সাথে কাজে অফিস চল। আমি কেন আপনার সাথে কাজে অফিসে যাব? কেন আবার? আমাদের আজ বিয়ে হবে তাই। আপনি হয়তো পাগল হয়ে গেছেন তাই এসব বলছেন। আপনার এসব কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। মেঘা চলে যাচ্ছিল, তখন মেহেরাজ বলল, মাহি কিন্তু এখনো বাসায় যায়নি মেঘা। মেহেরাজের এমন কথা শুনে মেঘা দাঁড়িয়ে গেল। মেঘা মেহেরাজের সামনে এসে বলল, মাহি বাসায় যায়নি এর মানে কি? মাহি তখন বাসায় থাকার কথা। আমার কথা বিশ্বাস না হলে বাসায় কল দিয়ে দেখো মাহি বাসায় আছে কিনা। মেহেরাজের কথা শুনে মেঘা তার ফোন বের করে বাসায় কল দিল। কিন্তু এ কি, ছোট আম্মু দেখি অনেকগুলো কল দিয়েছে। তাই আগে মেঘা ছোট আম্মুকে কল দিল। কয়েকবার রিং হওয়ার পরেই তার ছোট আম্মু ফোন রিসিভ করলো। তারপর বলল, মাহি এখনো বাসায় আসেনি কেন? মাহি কি তোর সাথে নাকি? মেঘা তার ছোট আম্মুর কথা শুনে বুঝে গেল মাহি বাসায় নেই। তাহলে মাহি কোথায় গেল? কল কেটে দিয়ে মাহিকে কল দিল, কিন্তু মাহির ফোন বন্ধ বলছে। তাই মেহেরাজকে বলল, আমার বোন কোথায়? আর এত চিন্তা করছিস কেন? আর মাহি কি তোর নিজের বোন নাকি? মেঘা মেহেরাজের সামনে কিছুটা কাঁদো কাঁদো ভাবে বলল, প্লিজ বলেন মাহি কোথায়? এত ভালোবাসো? নিজের থেকেও বেশি। এখন বলেন আমার বোন কোথায়? মাহি আমার কাছে আছে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর বোনের সাথে কি করতে পারি সেটা বুঝে গেছিস তুই অলরেডি। মেঘা এবার পুরাই কেঁদে দিল আর কাঁদতে কাঁদতে বলল, আপনি যা বলবেন আমি তাই করব। তাও আমার বোনকে আমার সামনে এনে দেন প্লিজ। আগে আমাদের বিয়েটা হোক, তারপর মাহি এমনিতেই বাসায় চলে যাবে। মেঘা কিছু না ভেবেই মেহেরাজের কথায় রাজি হয়ে যায়, কারণ মাহিকে ও খুব বেশি ভালোবাসে। মেহেরাজ মেঘাকে গাড়িতে নিয়ে বসলো। গাড়িতে আগেই মেঘার জন্য বিয়ে শাড়ি রেখেছিল, সেটা মেঘাকে দিয়ে মেহেরাজ তার এক ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। সেই ফ্রেন্ডের স্ত্রী মেঘার বিয়ের শাড়িটা পরিয়ে দিল। ওখান থেকে মেহেরাজ মেঘাকে সরাসরি কাজী অফিসে নিয়ে গেল। সেখানে আগে থেকেই মেহেরাজের ফ্রেন্ডরা মেহেরাজ আর মেঘার জন্য অপেক্ষা করছিল। কাজী অফিসে আসার আগেই মেহেরাজ মেঘাকে বলল, তুই কেঁদে নিজের কি হাল করেছিস? কান্না থামা, তাহলে কিন্তু আমি তোর বোনকে যেতে দিব না। আর কাউকে যদি এই বিষয়ে কিছু বলিস তাহলে কি হবে নিশ্চয়ই ভালো করেই জানিস। মেহেরাজের এমন কথা শুনে মেঘা অনেক কষ্টে নিজের কান্না থামালো। কাজী অফিসে গিয়ে মেহেরাজ আর মেঘা বিয়ে করে নিল। মেহেরাজের ফ্যানরা জানে মেহেরাজ আর মেঘা প্রেম করে বিয়ে করেছে, কারণ মেহেরাজ ওর ফ্রেন্ডদের এই কথা বলেই এইখানে নিয়ে এসেছে। বিয়ে শেষে মেহেরাজ ওর ফ্রেন্ডদের বিদায় দিয়ে মেঘাকে নিয়ে বাসায় চলে গেল। আর ফ্রেন্ডদের বলছে এটা পার্টি পরে দিবে। বাসায় গিয়ে বেল বাজানোর কিছুক্ষণ পর মেহেরাজের আম্মু মানে মেঘার ফুপি দরজা খুলে দেখে মেহেরাজ আর মেঘা দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। আর মেঘাকে বউ শাড়িতে দেখে কিছুটা অবাক হয়ে মেঘার ফুপি বলল, মেহরাজ, তুই আর মেঘা একসাথে আসলি যে? আর মেঘা, তুই বিয়ের শাড়ি পরে আছিস কেন? মেঘা কিছু বলছে না, মাথা নিচু করে আছে। মেহেরাজ বলল, আম্মু তুমি কি বোকা নাকি? আমাদের দেখে তুমি কিছু বুঝতে পারছো না নাকি? আমরা বিয়ে করছি। মেহেরাজের কথা শুনে মেহেরাজের মা কিছু সময়ের জন্য ওদের দিকে তাকিয়েছিল। পরে মেঘাকে বলল, মেঘা, মেহরাজ যা বলেছে সেটা কি সত্যি? মেঘা কিছু না বলে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। মেঘার ফুপি হঠাৎ করেই বলল, মাহি, এই মাহি, দেখে যা তোর বোন কি করেছে। ফুপির মুখে মাহির নাম শুনে মেঘা এবার মাথার সামনে তাকিয়ে দেখে ভিতর রুম থেকে মাহি আসছে। মাহিকে দেখে মেঘা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরল। মেঘার এমন কাণ্ড দেখে মেঘার ফুপি আর মাহি অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা মাহিকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, মাহি তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আগে বল। আয় আপু, তোমার কি হয়েছে আর এমন করছো কেন? তুই ঠিক আছিস কিনা? আমার আবার কি হবে? আমি তো ঠিকই আছি, কিন্তু তুমি বিয়ের শাড়ি পরে আছো কেন? হঠাৎ করেই মেঘার কিছু একটা ভেবে মাহিকে বলল, তুই এখানে আসলি কিভাবে? মেহরাজ ভাইয়াই তো সকালে আমাকে এইখানে নিয়ে এসেছে। তুমি নাকি ভাইয়াকে বলেছো আমাকে এইখানে নিয়ে আসতে। মাহির কথা শুনে মেঘা পুরাই বোকার মতো মাহির দিকে তাকিয়ে আছে। মেহেরাজের দিকে তাকিয়ে দেখে সে ডেবিলের মতো মুশকি হাসছে। মেঘা ভাবছে ও আবার কখন মেহেরাজকে বলল মাহিকে এইখানে নিয়ে আসতে। তার মানে উনি আমাকে মিথ্যা বলছে। মেঘা এসব ভাবছে, তখন মাহি আবার বলল, আয় আপু, বলো না তুমি কেন বিয়ের শাড়ি পরে আছো? মাহির কথায় মেঘা
ভাবনা থেকে বেরিয়ে এলো, কিন্তু কি বলবে সেটা ঠিক বুঝতে পারছে না। মেঘার ফুপি বলল, মেঘা আর মেহরাজ নাকি বিয়ে করেছে। ফুপির কথা শুনে মাহি তো বলে কি ওর আপু নাকি বিয়ে করেছে, তাও আবার ওকে না বলে। মাহি বলল, আপু ফুপি যা বললো তা কি সত্যি? মেঘা এবারও কিছু না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেঘার হ্যাঁ বলাতে মাহি অনেকটাই কষ্ট পেল। ও ভাবতেও পারেনি মেঘা মাহিকে না বলে বিয়ে করতে পারে, কারণ মাহি মেঘাকে সবসময় সব কথা শেয়ার করে, কিন্তু বিয়ের কথা ওকে আগে কোনোদিন বলেনি। তাই মাহি মন খারাপ করে বলল, খুব ভালো করেছো আপু, আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না। মাহির মন খারাপের বিষয়টা মেঘা বুঝতে পেরেছে, কিন্তু কিছু বলতে পারছে না। তখন মেহরাজ বলল, মাহি, মন খারাপ করছিস কেন? মেঘা তো তোকে বলতে চেয়েছিল, কিন্তু আমি ওকে মানা করেছিলাম। আমি চেয়েছিলাম তোকে সারপ্রাইজ দিব। মেঘা মেহরাজের কথার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ মাহি, আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু উনি তোকে বলতে না করে। সব দোষ আপনার কারণে মাহি আমাকে ভুল বুঝছে। মাহি বলল, মেহরাজ ভাইয়া আপনি কাজটা ঠিক করেননি। আপুকে বিয়ে করবেন, তাহলে এইভাবে বিয়ে করলেন কেন, কাউকে কিছু না বলে? এর মধ্যে মেহরাজের ভাবি আর ছোট বোন এসে হাজির। তাহিয়া আর জেরিন মেঘাকে এই অবস্থা থেকে কিছুই বুঝতেছে না। মেঘার ফুফি বলল, জেরিন, মেঘাকে তোর রুমে নিয়ে যা, তোর আব্বু আসলে তখন কথা হবে এই বিষয়ে। মেঘার ফুফি কিছুটা বুঝতে পারছে। ফুফি ভাবছে কিছু একটা তো কেউ লুকাচ্ছে, আবার এটাও ভাবছে মেঘাকে তো সে নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু তার ছেলের বউ হিসেবে সে কখনো ভাবেনি। তাও খারাপ হয় না। মেঘার ফুপি এসব ভেবে রুমে চলে গেল। রুমে গিয়ে প্রথমে তার স্বামীকে কল দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। তারপর তার ছোট ভাই মাসুদকে কল দিয়ে এই বাসায় আসতে বলল। বিকালের মধ্যে মেহরাজের আব্বু আর মেহরাজের মামার সাথে মামি এসে হাজির হলো। মেঘার সৎমা এসেই প্রথমে মেঘাকে থাপ্পড় মারার জন্য হাত তুললেন। মেঘা আগে থেকেই জানতো এমন কিছু হবে। মেঘার সৎমা চর মারার জন্য হাত তুলল, কিন্তু সেটা এখনো তার গালে লাগেনি। তাই মেঘা পাশে তাকিয়ে দেখিয়ে মেহরাজ তার ছোট আমর হাত ধরে আছে। সবাই এমন কাণ্ড থেকে হতবাক হয়ে আছে। মেহরাজ কিছুটা রেগে বলল, আপনি মেঘাকে মারতে আসলেন কেন? ওর কত বড় সাহস, পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ওর আব্বুর মান সম্মান সব শেষ করে দিয়েছে। তখন মেঘার আব্বু বলল, রাবেয়া, হাতটা নামাও। আর মেরাজ, তোরা হঠাৎ বিয়ে করলি যে? মেহরাজ তার মামাকে নিয়ে রুমে নিয়ে গেল। কিছু সময় পর মেহরাজ আর তার মামা রুম থেকে বের হয়ে আসলো। মেঘার আব্বু বলল, মেঘা, তুই যখন মেরাজকে ভালোই বাসতি, তাহলে আমাদের বলিসনি কেন? মেঘা তার আব্বুর কথা শুনে বিস্মিত হয়ে তার আব্বুর দিকে তাকিয়ে আছে। মেঘা ভাবছে ও আমার কবে থেকে মেহরাজকে ভালোবাসে। মেঘার ফুফি বলল, মাসুদ, যা হওয়ার তা হয়ে গেছে। এখন মেহরাজ যে মেঘাকে বিয়ে করেছে সেটাতে তোর কি কোনো আপত্তি আছে? না আপু, ওরা যখন ভালোবাসে বিয়ে করেছে সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এইভাবে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করাটা ঠিক হয়নি। আচ্ছা, যেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক করা যাবে না, তাই আমি কিছুদিনের মধ্যে আবার বিয়ে দেব। মেঘার ছোট মা বলল, তাহলে এতদিন মেঘা কই থাকবে? কই থাকবে মানে কি? আমাদের যেহেতু বিয়ে হয়েছে তাহলে মেঘা এখানেই থাকবে। মেহরাজের কথায় মেহরাজের আম্মু সায় দিল। তাহিয়া আর জেরিন বলল, মেঘা এখানেই থাকবে। আর মেঘা চুপ করে মেহরাজের কথা ভাবছে। মেহরাজ তার আব্বুকে কি এমন বলেছে যে তার আব্বুকে কিছুই বলল না? সন্ধ্যার মধ্যে বিষয় কিছুটা স্বাভাবিক হলো। মেঘার আব্বু আর ছোট আম্মু বাসায় চলে গেল। মেঘার আব্বুর নাকি আগামীকাল তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আর মাহি এখানে থেকে গেল। রাতে খাবার খাওয়ার সময় সবাই একসাথে খেতে বসলো। তখন মেঘার ফুপি ফুপাকে বলল, জেরিনের আব্বু, তুমি তোমার আদরের ছেলেকে কিছু বললে না যে? আমি কি বলবো, মেহরাজকে আমার একার ছেলে নাকি? তোমার কারণে মেহরাজ এত সাহস পেয়েছে। তখন রাসেল বলল, তোমরা দুইজনই থামো, তোমাদের দুইজনের কারণে আজ ওর এই অবস্থা। খাবারের সময় আর কেউ কথা বলল না, কারণ কাকে বলবি? মেহরাজকে? মেহরাজ তো সবার আদরের, তাই ওকে কিছু বলে লাভ নেই। রাতে ঘুমানোর সময় মেঘাকে মেহরাজের রুমে ঘুমাতে দেওয়া হলো। মাহি রাতে
জেরিনের রুমে ঘুমাতে গেল। মেঘা রুমে গিয়ে দেখে মেহেরাজ খাটে বসে ফোন নিয়ে বিজি। মেঘা যে রুমে এসেছে সেই দিকে মেহেরাজের মনে হয় কোনো খেয়ালই নেই। প্রায় অনেক সময় মেঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মেহেরাজের সাথে এক রুমে এক খাটে কি করে ঘুমাবে। এসব ভাবছিল, তখনই মেহেরাজ বলে উঠল, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? দরজাটা লাগিয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়। মেঘা কিছুটা ভয়ে ভয়ে দরজা লাগিয়ে সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, এখন কি উনি আমাকে ওনার কাছে ডাকবেন নাকি? যদি উনি কিছু করেন তাহলে? মেঘা এসব ভাবছিল, তখনই মেহেরাজ বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ঘুমাবি না? মেঘা কিছু না বলে খাটের সামনে এসে দাঁড়িয়ে আছে। কি করবে ভেবে পাচ্ছে না, অনেকটা ভয়ে আছে মেঘা। মেহেরাজ খাট থেকে নেমে নিচে বিছানা ঠিক করতে লাগলো। মেঘা ভাবছে, ওনাকে যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ না, আমাকে খাটে শুতে দিয়ে নিজে নিচে ঘুমাবে। কিছু সময়ের মধ্যে মেঘা দাঁড়ানোর ভুল প্রমাণিত হলো। উনি আবার খাটে গিয়ে শুয়ে পড়লো কেন? মেঘা আগের সব চিন্তা বাদ দিয়ে মেহেরাজকে বলল, আপনি নিচে বিছানা করে আবার খাটে ঘুমাতে গেলেন কেন? মেহেরাজ ভ্রু কুঁচকে মেঘার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু একটা ভুল হয়েছে। মেঘা কোমরে হাত দিয়ে আবার বলল, কি হলো? এখনো খাটে শুয়ে আছেন কেন? নিচে নামেন, যান নিচে গিয়ে ঘুমান। মেহেরাজ শোয়া থেকে উঠে বসে মেঘাকে বলল, ওই কে নিচে ঘুমাবে? হ্যাঁ, এটা আমার জন্য না, তোর জন্য। আর ভুলেও খাটে ঘুমানোর ইচ্ছে করিস না, আমি কারোর সাথে আমার খাট শেয়ার করতে পারবো না। মেহেরাজের কথা শুনে মেঘা তো থ হয়ে দাঁড়িয়ে আছে। কি ভাবলো আর কি হলো? মেঘা নাকি খাটে ঘুমাতে পারবে না? মেঘা তো কখনো নিচে ঘুমায়নি, তাহলে এখন কি হবে? মেঘা আর কিছু না ভেবে নিচে শুয়ে পড়লো। নিচে শুয়ে শুয়ে ভাবছে, কেন যে সে তখন বিয়েতে রাজি হলো? মাহি তো এখানেই ছিল, শুধু শুধু কেন যে বিয়েতে হ্যাঁ বলতে গেল? মন চাইতেছে নিজের মাথায় একটা বাড়ি দিতে। আর এইখানে থাকাও ঠিক হয়নি। আব্বুর সাথে বাসায় চলে গেলে কত ভালো হতো, অন্তত খাটে ঘুমাতে পারতো। কত শয়তান একা খাটে ঘুমাচ্ছে, আমাকে খাটে ঘুমাতে দিলে কি এমন হতো? মেঘা এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। সকালে মেঘা ঘুম থেকে কিছুটা দেরি করে উঠল। রাতে নিচে ঘুমানোর জন্য ঠিকমতো ঘুম হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যাওয়ার জন্য শোয়া থেকে উঠতেই মনে হচ্ছে কেউ মেঘাকে ধরে রেখেছে। পাশে তাকিয়ে মেঘা দেখলো মেহেরাজ মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। মেঘা দেখলো মেহেরাজের হাতে মেঘার প্যাট। এটা মেঘা দেখে করে কেটে দিল না। মেঘার নেকা কান্নার জন্য মেহেরাজ ঘুম থেকে উঠে বলল, এই মেঘা, তুই এইভাবে কাঁদছিস কেন? আপনি আমাকে জড়িয়ে ধরে পেটে হাত দিয়ে ঘুমিয়েছেন কেন? কেউ দেখলে আমাকে কত খারাপ ভাববে। মেঘার এই কথা শুনে মেহেরাজ এবার মেঘার দিকে তাকিয়ে পুরো রুমটা একবার ভালো করে দেখে বলল, এই রুমে তো তুই আর আমি ছাড়া আর কেউ নেই, তাহলে তোকে এইভাবে দেখবে কিভাবে? আর তোকে জড়িয়ে ধরেছে তাতে কি হয়েছে? আমি তো তোর স্বামী, তাই না? মেহেরাজের কথা শুনে মেঘার গতকালের ঘটনা মনে পড়ে গেল। কাল তো ওরা দুজনেই বিয়ে করেছিল। মেঘা কিছু একটা ভেবে বলল, তাই বলে আপনি আমার পেটে হাত দিয়ে শুয়ে থাকবেন? মেঘার কথা শুনে মেহেরাজ মেঘাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, মেঘপরি, তুমি তো এখন আমার বউ, আর আমার বউকে আমি একটু জড়িয়ে ধরতেই পারি, তাই না? মেহেরাজের মুখে মেঘপরি নাম শুনে মেঘা তো থ। বলে কি উনি? আবার তুমি করেও বলছে? পাগল টাগল হয়ে গেল নাকি? আর ওনার তাকানোর স্টাইলটাও কিছুটা অন্যরকম। মেঘার জানি কেমন লাগছে। মেঘা কিছুটা কেঁপে কেঁপে বলল, আপনি আমাকে মেঘ পরে ডাকছেন কেন? আমার নাম তো মেঘা। সবার কাছে তুই মেঘা হতে পারিস, কিন্তু আমার কাছে তুই আমার মেঘপরি। মেঘা কিছু বলছে না, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আর মনে মনে ভাবছে, ও আবার কবে মেহেরাজের মেঘপরি হলো? ওকে তো মেহেরাজ দেখতেই পারে না। কিছু সময় পর মেহেরাজ মেঘাকে ছেড়ে দিয়ে বলল, আজ থেকে আর তোকে নিজে শুতে হবে না, এখন আমার জন্য এক কাপ কফি নিয়ে আয়। আর হ্যাঁ, কফিটা তুই নিজে বানিয়ে নিয়ে আসিস। মেঘা কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল, কারণ মেঘা এখন মেহেরাজের থেকে দূরে গেলেই বাঁচে। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখে পুপি আর তানিয়া ভাবি নাস্তা বানাচ্ছে।
মেঘাকে রান্নাঘরে আসতে দেখে তাহিয়া বলল, মেঘা, মেহরাজের জন্য এই কফিটা নিয়ে যাও তো। ভাবি উনি আমাকে কফি বানিয়ে নিয়ে যেতে বলেছে। মেঘার এমন কথা শুনে ফুপি আর তাহিয়া মেঘার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ মেহেরাজ তার মার হাতের কফি ছাড়া সকালে কফি খায় না। তাহিয়া একদিন বানিয়ে দিয়েছিল, তখন সেটা আবার ফেরত পাঠিয়ে দিয়েছিল। মেঘার ফুপি বলল, তা আজ তোর কাছ থেকে কফি খেতে চাইলো কেন? সেটা তো আমি জানি না ফুপি। মেঘার এই কথার সাথে সাথেই মেঘার ফুপি মেঘার মাথায় গোতা দিয়ে বলল, ওই মেঘা, কে তোর ফুপি? কি আবার তুমি? কেন, কি হয়েছে? আমি কি এখন তোর ফুপি নাকি? আমি তো এখন তোর মামনি। এখন আর ফুপি বলার দরকার নেই, শুধু মামনি বলেই ডাকবি। মেঘা ওর ফুপি মানে মামনির কথায় মাথা নাড়ালো। মেঘা আর তার মামনির কথা শুনে পাশ থেকে তাহিয়া বলল, এইটা কিন্তু ঠিক না, আমি তোমাকে আম্মু বলবো। আচ্ছা তাহিয়া, তুইও মামনি বলেই ডাকিস, হয়েছে? এর মধ্যে মেঘা মেহরাজের জন্য কফি বানিয়ে নিল। কফি নিয়ে রুমে গিয়ে দেখে জেরিন আর মাহি রুমে বসে মেহরাজের সাথে কথা বলছে হেসে হেসে। মেঘাকে আসতে দেখে জেরিন বলল, মেঘাপু, রাতের ঘুম কেমন হলো? ভাইয়া ঠিক মতো ঘুমাতে দিয়েছে? জেরিনের কথা শুনে মেঘা চোখ বড় বড় করে ওদের দিকে তাকিয়ে আছে। জেরিন আর মাহি হাসছে। মেহরাজ মেঘার দিকে তাকিয়ে টেবিলের মতো একটা হাসি দিল। মাহি বলল, কি হলো আপু, বলো গতকাল রাতে কেমন ঘুম হলো? ওই ফাজিল মেয়ে, আপুর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস? সত্যি কথা বললেই দোষ, তাই না? তুই এখন এখান থেকে যা, না হলে আমি আব্বুকে বলবো তোকে যেন এখান থেকে নিয়ে যায়। মেহরাজ বলল, মাহি, তুমি মেঘার কথা কিছু মনে করো না, আর তোমার যতদিন মনে চায় তুমি এখানে থাকতে পারো। মামাকে বোঝানো দায়িত্ব আমার। আর তোমার মেঘা আপু যাচ্ছে, আমি আর মেঘা কিছুটা একা সময় কাটাই, তাইও এমন করছে, তাই না মেঘা? মেহরাজের শেষ কথাটা শুনে মাহি আর জেরিন হাসছে। তাদের সাথে মেহরাজ নিজেও হাসছে। আর এইদিকে মেঘার রাগে গা জ্বলে যাচ্ছে। মেঘা নাকি ওনার সাথে একা সময় কাটাতে চায়। কি সব ফালতু কথা বলছে উনি। মেঘা তো শুধু পারে না এখান থেকে চলে যেতে। মেঘা রাগ করে কফিটা টেবিলের উপর রেখে রুম থেকে চলে গেল। রুম থেকে বের হতেই মেঘার ফুপি মানে মামনি বলল তার রুমে আসতে, কিছু নাকি কথা আছে। মেঘা ভালো মেয়ের মতন তার মামনির রুমে গেল। মেঘাকে খাটের উপরে বসিয়ে বলল, মেঘা, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? বলো মামুনি। তুই কি তোর ইচ্ছেতে এই বিয়েটা করেছিস? মামনির মুখে এমন কথা শুনে মেঘা কি বলবে সেটা ভেবে পাচ্ছে না। মাথা নিচে করে চুপ করে বসে আছে। মেহেরাজের মা আগেই কিছুটা আন্দাজ করতে পেরেছিল। মেঘাকে চুপ থাকতে দেখে এখন শিউর হয়ে গেল। মামনি বলল, আমি আগেই কিছুটা বুঝতে পেরেছিলাম, কিন্তু কিছু বলিনি। কারণটা কি তুই জানিস? মামনির কথা শুনে মেঘা মামনির দিকে তাকিয়ে থাকলো। মেঘা ভাবছে মামনি কি করে জানলো এই কথাটা। মেঘা কিছুই বুঝতে পারছে না। মামনি আবার বলল, মেহরাজ যে তোকে ভালোবাসে, এইটা কি তুই জানিস মেঘা? মামনি এই কথায় মেঘা চরমভাবে বিস্মিত হলো। মেহেরাজ নাকি মেঘাকে ভালোবাসে, কিন্তু কখন থেকে, কিভাবে, কি? মেঘা ভাবছে ওই শয়তানটা নাকি ওকে ভালোবাসে। মেঘা বলল, মামুনি, তুমি কেমনে জানলে উনি আমাকে ভালোবাসে? সেটা না হয় মেঘপরি থেকে জেনে নিস। কথাটা বললেই মামনি হাসতে হাসতে রুমে চলে গেল। আর মেঘা বোকার মতো মামনি চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেঘা ভাবছে মেহেরাজ তো ওকে মেঘপরি বলে রাখছিল, তাহলে মেঘপরিটা আবার কি? মেঘা এসব ভেবে মাথা ঘুরায় ফেলছে। আর ওইদিকে মামনি মানে মেহেরাজের আম্মু মেহেরাজের রুমে গেল। সেইখানে গিয়ে দেখে মেহেরাজ জেরিন আর মাহির সাথে কথা বলছে। মেহেরাজ তার আম্মুকে দেখে বলল, আম্মু, তুমি কি কিছু বলবা? হ্যাঁ, কিছু তো বলতে এসেছি। আচ্ছা জেরিন আর মাহি, একটু যাও তো, আমি মেহরাজের সাথে কিছু কথা বলবো একা। মামনির কথা শুনে মাহি আর জেরিন রুম থেকে চলে গেল। ওরা রুম থেকে যাওয়ার পরেই মেহেরাজের আম্মু মেহেরাজের কান টেনে ধরে বলল, বাদর ছেলে,
মেঘাকে কেন জোর করে বিয়ে করলি? কেউ যদি জেনে যায় তাহলে কি হবে জানিস তুই? আম্মু আগে আমার কান ছেড়ে দাও, উফ অনেক লাগছে। না, ছাড়বো না। আগে বল, মেঘাকে কেন জোর করে বিয়ে করলি? তোমার আদরের ভাইয়ের মেয়ে সেদিন বলেছিল আমি ওর কি হই, তাই ওকে বোকা বানিয়ে বিয়ে করে বুঝিয়ে দিলাম আমি ওর স্বামী হই। আর এখন থেকে মেঘা আমার সব কথা শুনে চলবে, তাই এমন করেছি। মামনি মেহেরাজের কান ছেড়ে বলল, তাই বলে জোর করে বিয়ে করবি? আরে আম্মু তখন থেকে শুধু বলেই যাচ্ছ জোর করে বিয়ে করেছি, এটা তোমাকে কে বলছে? হ্যাঁ, আমি ওকে একটু জোর করিনি, আমি শুধু মেঘাকে একটু বোকা বানিয়েছি, এর বেশি কিছু তো না। তুমিও তো চেয়েছিলে মেঘা এখানে থাকুক, তাই ওকে বিয়ে করে একেবারের জন্য এখানে নিয়ে এসেছি। আর আমি কি আব্বুর মতো তুলে নিয়ে এসে বিয়ে করছি নাকি যে তুমি এমন করছো? মামনি আর কিছু বলল না। কি আর বলবে, কারণ মেহেরাজের আব্বু মেহেরাজের আম্মুকে তুলে নিয়ে এসে বিয়ে করেছিল। অবশ্য তাদের মধ্যে তখন ভালোবাসা ছিল, কিন্তু মেহেরাজের নানুর পরিবারের লোক মেহেরাজের আব্বুর সাথে মেহেরাজের আম্মুর বিয়েটা দিতে চায়নি, তাই মেহেরাজের আব্বু মেহেরাজের আম্মুকে তুলে নিয়ে এসে বিয়ে করেছিল। কয়েক বছর পরে মেহেরাজের নানুর পরিবার মেহেরাজের আব্বুকে মেনে নেয়। মেহেরাজের আম্মু জানে তার ছেলে তার স্বামীর মতোই হয়েছে, তাই বলে কোনো লাভ হবে না। সে নিজেও খুশি মেঘাকে নিজের ছেলে বউ হিসেবে পেয়েছে বলে। সকালে নাস্তা করার সময় রাসেল বলল, কিরে মেহরাজ, তুই রেডি হসনি কেন? কেন, আমি আবার কোথাও যাব নাকি? ভাইয়া তুমি বিয়ে করে তার পরের দিন অফিসে গিয়েছিলে, কিন্তু আমি না। হ্যাঁ, বিয়ে করেছি কয়েক মাস, বউকে একটু সময় দিই, তারপর না এসব অফিস যাব। মেহেরাজের কথা শুনে তাহিয়া বলল, তোমার ছোট ভাইকে দেখে কিছু শিখো। দেখেছো মেঘাকে কত ভালোবাসে, তুমি তো আমাকে একটু সময় দিতে পারো না। কেন যে তোমাকে বিয়ে করেছিলাম আল্লাহ ভালো জানে। খাবার টেবিলে সবাই মুসকি মুসকি হাসছে। রাসেল কিছু না বলে খাবার খেয়ে চলে গেল, আর মেঘা রাগে ফুঁসছে আর মনে মনে বলছে ভালোবাসা উতলায় পড়ছে, তাই না? সবার সামনে কিভাবে অসভ্যভাবে বলছে, কোনো লজ্জা নেই না? মেঘা খাবার না খেয়ে এসব ভাবছিল, তখনই তাহিয়া বলল, মেঘা, তোমার ভাগ্যটা অনেক ভালো, না হলে এমন একটা স্বামী পাওয়া সত্যি অনেক কষ্টের। তোমার ভাইয়াকে দেখো না, কেমন জানি আমাকে একটু সময় দেয় না। আমার থেকে তুমি অনেকটা ভালো স্বামী পেয়েছো। তাহিয়ার কথা শুনে মেঘা কিছু বলছে না, শুধু মনে মনে বলছে, ভালো নাকি ছাই, আমাকে রাতে নিচে ঘুমাইতে দিয়েছে, সে নাকি আবার আমার ভালো স্বামী। নিকুচি করি এমন স্বামীর, শয়তান ছেলে একটা, আমাকে বোকা বানিয়ে বিয়ে করেছে, সে নাকি ভালো। নাস্তা শেষ করে সবাই যে যার রুমে চলে গেল, আর মেঘা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। কি করবে সেটা ভেবে পাচ্ছে না। পরে কিছু একটা ভেবে মামনির রুমে গেল। মামনি মেঘাকে রুমে আসতে দেখে বলল, কি রে মেঘা, কিছু বলবি নাকি? না মানে হ্যাঁ মামুনি। হ্যাঁ বল। না মানে মামুনি, আমি বলছিলাম কি, আজ একটু ভার্সিটিতে যেতে চাচ্ছি, কিছু কাজ ছিল। আজ যেতে হবে, না গেলে হয় না? না মামুনি, ইম্পর্টেন্ট ক্লাস আছে তো, তাই যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মেহরাজকে বল তোকে যেন ভার্সিটিতে দিয়ে আসে। আম্মু, কাকে আবার ভার্সিটিতে দিয়ে আসতে হবে? হঠাৎ কথাটা শুনে মেঘা দরজার দিকে তাকিয়ে দেখে মেহেরাজ দাঁড়িয়ে আছে। যেই ভয়টা মেঘা পেয়েছিল সেটাই হলো। মেঘা ভাবছে আজ মেঘার তাহলে আর যাওয়া হচ্ছে না। মামনি বলল, মেহরাজ মেঘাকে একটু ভার্সিটিতে দিয়ে আসতো, ওর নাকি কিছু ইম্পর্টেন্ট ক্লাস আছে। আম্মু তোমাকে এই কথা কে বলছে? মেঘা, তাই না? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে ওর তো এখন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, মাত্র অনার্স 3rd ইয়ারের ক্লাস। এখন আবার কিসের ইম্পর্টেন্ট ক্লাস? নিশ্চিত ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাবে মনে হয়, তাই হয়তো ভার্সিটিতে যেতে যাচ্ছে। মেহেরাজের কথা শুনে মেঘা একদম চুপ হয়ে গেল। আসলে মেহেরাজের কথা সত্যি, মেঘার এখন কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, শুধু মেহেরাজের থেকে দূরে যাওয়ার জন্য এমন বলছে। মামনি কিছু বলল না, সে মেহেরাজের কথাটা সত্যি মনে করেছে। মেহেরাজ রুম থেকে যাওয়ার আগে বলল, মেঘা রুমে তো একটা কাজ আছে। মেহেরাজের চলে যাওয়ার পর মামনি হেসে বলল, যা তাড়াতাড়ি যা, তোর স্বামী মনে হয় তোকে মিস করছে। মেঘা মামনির কথাতে কিছু না বলে রুম থেকে চলে গেল। এখন কি হবে? উনি তো এখন আমাকে আর বাইরে যেতে দিবেন না। এখন রুমে গেলে যদি কিছু করে তাহলে? এইসব ভাবতে ভাবতে মেঘা মেহেরাজের রুমের সামনে এসে দাঁড়িয়ে গেল। রুমের ভিতরে উকি মেরে দেখে নীলা রুমে আছে কিনা। রুমে মেহেরাজকে না দেখে
মনে করেছিল মেহেরাজ হয়তো ওয়াশরুমে গেছে, তাই নিশ্চিতভাবে রুমে গেল। খাটের সামনে যেতেই কেউ একজন মেঘাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মেঘ পরি আমার থেকে পালানোর চিন্তা করেছিলে তাই না? সেই চিন্তা এখন থেকে মাথা থেকে ছেড়ে দাও, বুঝেছো? মেঘা তো ভয়ে শেষ হয়ে গিয়েছিল। হঠাৎ করেই এভাবে জড়িয়ে ধরাতে মেঘা অনেকটাই ভয় পেয়েছে। তারপর যখন বুঝতে পারলো এটা মেহেরাজ, তখন কিছুটা শান্ত হলো। কিন্তু মেহেরাজ ওকে মাঝে মাঝে মেঘপরি বলে কেন? মেঘা কি মেঘপরির মতো দেখতে নাকি? মেঘা আস্তে করে বলল, আমাকে ছাড়েন, আমার না কেমন জানি লাগছে। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিই আর তুই এখন পালিয়ে যেতে পারিস, তাই না? না না, আমি কোথাও পালাবো না, প্লিজ আমাকে ছাড়েন এখন। মেঘার কথা মতো মেহেরাজ মেঘাকে ছেড়ে দিল। মেঘা মেহেরাজের থেকে ছাড়া পেয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে। অনেকভাবে নিজেকে দেখছে, কিন্তু বুঝতে পারছে না কোন দিক দিয়ে ওকে মেঘপরির মতো দেখতে লাগে। আর মেঘপরি দেখতে কেমন সেটাও তো মেঘা জানে না। তাই মেহেরাজকে বলল, আচ্ছা, মেঘপরি দেখতে কেমন? আমি তো মেঘপরিকে কখনো দেখিনি। আমার মতো দেখতে নাকি আমি মেঘপরির মতো দেখতে, কোনটা বলেন না? চুপ করে আছেন কেন? মেঘার কথা শুনে মেহেরাজ হা করে ওর দিকে তাকিয়ে আছে। কি বলবে? আর এরকম বাচ্চাদের মতো কেউ প্রশ্ন করে নাকি? মেহেরাজ কি বলবে ঠিক বুঝতে পারছে না। এর মধ্যে মেঘা আবার বলল, কি হলো বলেন না কেন? আমার দেখতে কি মেঘপরির মতো লাগে নাকি মেঘপরিকে আমার মতো দেখতে লাগে? এই মেঘপরিটা কে? কি হলো বলেন না কেন? মেঘার এইসব কথা শুনে মেহেরাজ কিছু না ভেবেই মেঘাকে কিস করে চুপ করে দিল। কিস করতেই মেঘা একদম চুপ করে আছে, কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। মেঘাকে চুপ করে থাকতে দেখে মেহেরাজ বলল, আর কোনো প্রশ্ন আছে মেঘপরীকে নিয়ে? থাকলে বলতে পারো মেঘপরি, আমি সেটার উত্তর দিতে রাজি আছি। মেঘা মাথা নিচু করেই না বলল। মেঘা জানে এখন কিছু জানতে চাইলেই মেহেরাজ আবার কিস করে বসবে। তার থেকে কিছু না বলাই ভালো। মেহেরাজ মেঘার কানের কাছে এসে কানে কানে বলল, এরপর কখনো যদি মেঘপরের কথা জানতে ইচ্ছে করে তাহলে কিন্তু মনে করে আমাকে বলিস, আমি সেটা উত্তর দিয়ে দিব। আমার কিন্তু এভাবে উত্তরটা দিতে ভালোই লাগে মেঘপরি। মেঘা মনে মনে হাসছে। মেঘার যে মেহেরাজকে ভয় লাগে না এমনটা না, কিন্তু সবার সামনে যখন মেঘাকে অপমান করে বা ছোট করে তখন মেঘা রেগে যায়। যার কারণে মেঘা মেহেরাজের সাথে মাঝে মাঝে খারাপ ব্যবহার করে, কিন্তু পরে সেটার জন্য আফসোসও করে, কিন্তু সেটা কারোর সামনে প্রকাশ করে না। হঠাৎ করেই কেউ একজন কাশি দিল। মেঘা আর মেহেরাজ দরজার দিকে তাকিয়ে দেখে মাহি দাঁড়িয়ে আছে, আর মাহির পিছনে জেরিনও দাঁড়িয়ে আছে। মাহি দুষ্টু হেসে বলল, আপনাদের কি রোমান্স শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? মেহেরাজ কিছুটা লজ্জা পেয়ে বারান্দাতে চলে গেল। ওদের সামনে থাকলে হয়তো এখন অনেক কথা বলতে হবে, সেটা ঠিক হবে না। মেহেরাজ চলে যেতেই মেঘা বলল, মাহি, তোর কোনো কমন সেন্স নেই? কারো রুমে এইভাবে কেউ আসে নাকি? তোমাদের রোমান্সে মনে হয় শেষ হয়নি, আমরা এসে সমস্যা করে দিয়েছি। চল জেরিন, আমরা চলে যাই এখান থেকে। থাক, আর যেতে হবে না। এখন যখন এসে পড়েছিস তাহলে আর যেতে হবে না। মেঘার কথাতে মাহি আর জেরিন রুমের ভিতরে এসে বসলো। জেরিন বলল, তা আপু, এখন রোমান্সটা কে শুরু করছিল, তুমি নাকি ভাইয়া? এই বলে জেরিন আর মাহি মুসকি মুসকি হাসছে। মেঘা তো পুরাই লজ্জা পেয়ে গেল। কিছুটা লজ্জা নিয়ে বলল, তোরা এমন করিস কেন সব সময়? আমাকে লজ্জা দিতে তো তোর ভালো লাগে, তাই না? মেঘার কথা শুনে মাহি আর জেরিন দুজনেই মেঘাকে দুই দিক থেকে জড়িয়ে ধরে মাহি বলল, আপু, আমরা শুধু তোমার সাথে একটু মজা করছি। তোমার আর ভাইয়ার ভালোবাসা থেকে না আমাদের বিয়ে করতে ইচ্ছে করছে, যাতে আমরাও আমাদের স্বামীর সাথে এভাবে রোমান্স করতে পারি। কথাটা বলেই তিন বোন হেসে ফেললো। তখনই মেহেরাজ এসে বলল, তা কার কার বিয়ে করে রোম্যান্স করার শখ হয়েছে? মেহেরাজের কথা শুনে জেরিন চুপ করে থাকলো, কারণ মেহেরাজের সামনে এই কথা বললে কিছুটা খারাপ দেখাবে। কিন্তু মাহি চুপ করে থাকলো না। মাহি বলল, তোমাদের রোমান্স দেখে আমার তো বিয়ে করতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো এখনো ছোট, তাই না? মাত্র কলেজে ভর্তি হলাম। যদি আরেকটু বড় হতাম তাহলে বিয়ে করে নিতাম। তাই নাকি? তাহলে আমি কি ছেলে দেখতে শুরু করে দিব নাকি? আমার অনেক ফ্রেন্ড কিন্তু এখনো সিঙ্গেল আছে। না থাক ভাইয়া, তোমার সব ফ্রেন্ডের আমি দেখেছি, তাদের দেখতে কেমন জানি লাগে। তোমার মতো কেউ যদি হতো তাহলে ভেবে দেখতাম। মাহির কথা শুনে সবাই হাসছে। মেঘা কিছুটা ভালো লাগছিল। বাহিরে যতই বলুক
মেহেরাজকে তার ভালো লাগে না, কিন্তু মেহেরাজকে অন্য মেয়েদের সাথে দেখলে মেঘার মাথা গরম হয়ে যায়। সেই দিন মেহেরাজ, মেঘা আর মাহি, জেরিন সবাই একসাথে আনন্দ করে কাটিয়ে দিল, সাথে তাহিয়াও ছিল। 2 দিন পর মেঘা মেহেরাজকে বলল মেঘা পরের দিন থেকে ভার্সিটিতে যেতে চায়। মেহেরাজ বলল ঠিক আছে। পরের দিন সকালে মেঘা রেডি হয়ে মামনিকে বলল ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। রাস্তায় এসে দেখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মেহেরাজকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরাজের কাছে গিয়ে মেঘা বলল, আপনি অফিসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন? তোকে গাড়িতে গিয়ে বস, তোকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে তারপর অফিস যাবো। আরে আপনি কেন আবার কষ্ট করে আমাকে দিয়ে আসতে যাবেন? আমি তো একাই যেতে পারবো। মেঘা কথাটা এমনি বলেছিল, কিন্তু মেহেরাজের দিকে তাকিয়ে দেখে মেহেরাজ রেগে আগুন হয়ে আছে, তাই চুপ করে গাড়িতে গিয়ে বসে। মেহেরাজ ভিতরে বসে গাড়ি স্টার্ট করে ভার্সিটির দিকে নিয়ে গেল। ভার্সিটিতে মেঘাকে নামিয়ে দিয়ে মেহেরাজ চলে গেল। ভার্সিটিতে আসার সময়ে মেহেরাজ একটাও কথা বলেনি, শুধু যাওয়ার আগে বলেছিল ক্লাস শেষ হলে আমাকে কল দিস। এই বলে মেহেরাজ চলে যায়। মেহেরাজ চলে যাওয়ার পরেই মেঘার ফ্রেন্ড মিম আর সাদিয়া সামনে এসে হাজির হয়। সাদিয়া বলল, মেঘা, আজ যে তুই গাড়ি নিয়ে আসলি, আর তোর সাথে ওই ছেলেটা কে ছিল? মেঘা যেই ভয়টা পেয়েছিল সেটাই হলো। আসলে মেঘা সবসময় রিক্সা বা হেঁটে ভার্সিটিতে আসতো, তাই আজকেও এইভাবে আসতে চাচ্ছিল। কিন্তু মেহেরাজ যখন বলল ও মেঘাকে ভার্সিটিতে দিয়ে আসবে, তখন ভাবলো মেহেরাজ যদি ওকে দিয়ে আসে তাহলে অনেকে জানতে চাইবে মেহেরাজ মেঘার কি হয়, কেন ওকে দিয়ে আসলো, ইত্যাদি ইত্যাদি। তাই মেঘা প্রথমে মেহেরাজের সাথে আসতে চাচ্ছিল না, কিন্তু এখন তো ওর ফ্রেন্ডরা জানতে চাচ্ছে, তাই কিছু ভেবে বলল, আরে উনি হলো আমার ফুপির ছোট ছেলে, আজ বললো আমাকে নাকি ভার্সিটিতে দিয়ে আসবে, তাই ওনার সাথে আজ আসলাম। মেঘার কথা শুনে সাদিয়া আর কিছু বলল না। তখন মিম বলল, তা এই কয়দিন ভার্সিটিতে আসলি না যে? আমি ফুপির বাসাতে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আর কোনো প্রশ্ন আছে তোদের? থাকলে বলে দে। মিম আর সাদিয়া মাথা নেড়ে না বলল। পরে 3 জন মিলে ক্যাম্পাসে দিকে গেল। ক্যাম্পাসে গিয়ে দেখে মাহিন মেঘার দিকে আসছে। মেঘা মাহিনকে দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিল। তখনই মাহিন বলল, মেঘা মাহিনকে কিছু না বলে ওর ফ্রেন্ডকে বলল, ওকে বলে দে আমি ওর সাথে কথা বলতে চাই না, ওর জন্য এমনিই আমাকে অনেক সমস্যায় পড়তে হয়, এখন আমি নতুন করে কোনো সমস্যায় পড়তে চাই না। কথাটা বললেই মেঘা হনহন করে ক্যাম্পাসের দিকে চলে গেল। মাহিনের সামনে আর দাঁড়ালো না। মেঘার ফ্রেন্ডরা জানে মাহিন মেঘাকে ভালোবাসে, কিন্তু মেঘা ভালোবাসে না। মেঘা চলে যেতেই সাদিয়া বলল, মাহিন, তুমি মেঘাকে ভুলে যাও, মেঘা হয়তো তোমাকে পছন্দ করে না। আমি কি কোনো অন্যায় করেছি, নাকি আমার কোনো বাজে স্বভাব আছে? এবার মিম বলল, দেখো মাহিন, আমরা এত কিছু জানি না, মেঘা তোমাকে পছন্দ করে না, তাই মেঘাকে আর বিরক্ত করো না। তোমার কারণে মেঘা আমাদের সাথে ঠিকমতো কথাও বলতে চায় না, আর আমরাও চাই না মেঘার কোনো সমস্যা হোক। মেঘার ফ্রেন্ডদের কথা শুনে মাহিন আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। আর মেঘার ফ্রেন্ডরা ক্যাম্পাসে গিয়ে মেঘাকে খুঁজছে। ওরা দেখলো মেঘা একা একা বসে আছে। মিম আর সাদিয়া এসে মেঘার পাশে বসলো। সাদিয়া বলল, আমরা মাহিনকে বলে দিয়েছি তোকে যেন আর বিরক্ত না করে, এখন আর মন খারাপ করিস না। মেঘা কিছু না বলে আগের মতো চুপচাপ করে বসে আছে। মেঘা চুপ থাকতে দেখে মিম বলল, মেঘা, তোর কি হয়েছে রে? এইভাবে চুপ করে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবি? বল, কি কথা? তুই যেদিন থেকে তোর ফুপির বাসা থেকে এসেছিস সেই দিন থেকে তুই জানি কেমন হয়ে গেছিস, কিছু একটা নিয়ে টেনশনে থাকিস। আমাদের বল না, তোর কি হয়েছে? আমার মনে হয় আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। হঠাৎ মেঘার এই কথা শুনে মিম আর সাদিয়া অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। কি বলল মেঘা সেটা বোঝার চেষ্টা করছে, তাই সাদিয়া আর মিম একসাথে প্রশ্ন করে বলল, মেঘা, তুই কি বললি আবার বলতো? আমি মনে হয় ওনাকে ভালোবেসে ফেলেছি। এবার মিম আর সাদিয়ার মনে হলো মেঘা হয়তো অসুস্থ হয়ে পড়ছে, তাই এমন বলছে। সাদিয়া বলল, মেঘা, আমাদের সাথে চল, আমরা তোকে ডক্টরের কাছে নিয়ে যাই, তোর অবস্থা বেশি ভালো না। সাদিয়ার এমন কথা শুনে মেঘা কিছুটা অবাক হলো। মেঘা কি বলল আর সাদিয়া কি বলছে
মেঘা সাদিয়ার দিকে তাকিয়ে বলল, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি এর মানে কি? আর আমি কি অসুস্থ নাকি যে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছিস? এবার মিম বলল, দেখ মেঘা, আমরা তোর ফ্রেন্ড তাই না? তোর কি খারাপ চাইবো বল? তাই সময় থাকতে থাকতে তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছি। আমার কি হয়েছে সেটা তো বলবি। তখন থেকে শুধু পাগলের মতো বলেই যাচ্ছিস ডাক্তারের কাছে নিয়ে যাবি, কিন্তু সেটার কারণটা কি সেটা আগে বল। আমরা পাগল হইনি, তুই পাগল হয়ে গেছিস, তাই তোকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাচ্ছি। যে মেয়ে কিনা ছেলেদের সাথে ঠিক মতো কথা বলতে চায় না, সে কিনা কাউকে ভালোবেসে ফেলেছে। এবার মেঘা বুঝলো কেন ওরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাচ্ছে। মেঘা ওদের দুজনের মাথায় বাড়ি দিয়ে বলল, পাগল ছাগলের দল, আমাকে কি তোদের মানুষ বলে মনে হয় না? আমি কি কখনো ভালোবাসতে পারি না নাকি? মেঘার কথাতে ওরা এবার কিছুটা সিরিয়াস ভেবে নিয়ে বুঝতে পারলো মেঘা হয়তো সত্যি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছে। আসলে মেঘা যেমন মেয়ে, তার জন্য ভালোবাসাটা একদম খারাপ বিষয়। আজকাল যেভাবে মানুষ ভালোবাসে সেটা দেখে মেঘা ঠিক করেছিল বিয়ের আগে কাউকে ভালোবাসবে না। সাদিয়া মাথা ডতে ডতে বলল, তোর কথা শুনে আমাদের মনে হলো তুই হয়তো পাগল হয়ে গিয়েছিস। তা বিয়ের আগে কাকে তুই ভালোবেসে ফেলেছিস? বিয়ের আগে না, বিয়ের পরে ভালোবেসেছি। মেঘার এই কথা শুনে সাদিয়ার মিম চোখ বড় করে মেঘার দিকে তাকিয়ে আছে। মিম বলল, বিয়ের পরে মানে? তাহলে তুই? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। সাদিয়া বলল, মেঘা, কেমন কি হলো? আর কবে তুই বিয়ে করলি? সেদিন আমি শেষবার ভার্সিটিতে এসেছিলাম, সেদিনে আমার বিয়ে হয়েছে। তা কার সাথে বিয়ে হলো তোর? ছেলেটা কে রে? ক্লাস শেষ হলে দেখতে পাবি, এখন ক্লাসে চল। মেঘার কথা মতো ওরা ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করতে দুপুর হয়ে গেছে। ভার্সিটি থেকে বের হয়ে মেঘা মেহরাজকে কল দিল। কিছু সময়ের মধ্যে মেহরাজ ভার্সিটির সামনে এসে হাজির। গাড়ির ভিতর থেকে মেহরাজকে বের হতে দেখে মিম আর সাদিয়া হা করে মেহরাজের দিকে তাকিয়ে আছে। মেঘা মিম আর সাদিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মনে মনে বলছে, ওরা দুইজন ওনার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? ওর নজর তো ভালো না, কি বেশরম ভাবে একটা বিবাহিত ছেলের দিকে তাকিয়ে আছে। মেঘা এসব ভেবে ওর দুই বান্ধবীকে গালি দিচ্ছিল। তখনই মেহরাজ সামনে এসে বলল, মেঘা, বাসা যাবে না নাকি এখানে থাকবে? মেহরাজের কথায় মেঘা বাস্তবে ফিরল। মেঘা ওর ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে মেহরাজের সাথে গাড়িতে গিয়ে বসলো। ওইদিকে মিম আর সাদিয়া ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওরা চলে যাওয়ার পর সাদিয়া বলল, দেখেছিস ছেলেটা কত হ্যান্ডসাম? হ্যাঁ রে, ঠিক বলেছিস, কিন্তু ওই ছেলে কিভাবে মেঘাকে বিয়ে করলো? আমার তো মেঘার ওপর রাগ হচ্ছে। কেন? কেন আবার? ছেলেটাকে বিয়ে করে নিল তাই। মেঘার সাথে যদি ছেলেটার বিয়ে না হতো তাহলে আমি ওই ছেলেকে বিয়ে করে নিতাম। তোর কথা শুনে আমার না এখন আফসোস হচ্ছে। বলেই দুজনে হেসে দিল। আসলে ওরা মজা করছে, ওরাও চায় মেঘা খুশি থাকুক। আর এইদিকে মেহরাজ মেঘাকে নিয়ে বাসায় না গিয়ে রেস্টুরেন্টে গেল। মেঘা বলল, এইখানে নিয়ে আসলেন যে, বাসায় যাবেন না? এখানে মানুষ কি করতে আসে? খাবার খেতে। আমরাও তাই করতে এসেছি, এবার চুপ করে ভেতরে চলো। মেঘা আর কিছু বলল না, মেহরাজের সাথে রেস্টুরেন্টের ভিতরে গেল। মেঘা খাবার খাচ্ছিল, তখনই পাশ থেকে শুনতে পেল, বুঝছিস, আজকাল মেয়েরা না অনেক চালাক, বড়লোক ছেলেদের ফাঁসিয়ে বিয়ে করে নেয়। সব মেয়েরা এখন বড়লোক ছেলে খুঁজে, আর যদি ফুফাতো ভাই হয় তাহলে আরো সুবিধা। এই বলে একটা ছেলে হাসাহাসি করছিল। মেঘার কাছে কেমন জানি ছেলেটার কণ্ঠ চেনা চেনা লাগছে, তাই পেছন ফিরে তাকিয়ে দেখে নিলয় বসে আছে। রাসেলের ফ্রেন্ড নিলয়কে দেখে মেঘা অবাক হয়ে গেল। মেঘা ভাবেনি নিলয় এমন কথা বলতে পারবে কোনোদিন। মেঘা নিলয়কে বড় ভাইয়ের মতো দেখত, কিন্তু নিলয় এমন কিছু বলবে সেটা কোনোদিন কল্পনাও করেনি। মেঘা আর পিছনে না তাকিয়ে চুপ করে নীলের কথা নিয়ে ভাবছে, মেঘা কি আসলে এমন মেয়ে নাকি অন্য কিছু। এইসব ভেবে মেঘা মন খারাপ করে বসে আছে। মেহরাজকে কিছু বলছে না, কারণ মেঘা চায় না মেঘার জন্য মেহরাজের কোনো ঝামেলা হোক। কিন্তু মেহরাজ নিলয় পুরো কথাই শুনেছে। মেহরাজ চুপ করে আছে, কারণ মেঘার সামনে কিছু করতে যাচ্ছে না। মেহরাজ রাগে একদম আগুন হয়ে আছে। নীলয়ের হাসাহাসি দেখে মেহরাজ বলল, মেঘা, বাসায় চলো।
এই বলে মেহেরাজ খাবারের বিল দিয়ে বাইরে চলে এলো। মেহেরাজের পিছনে পিছনে মেঘাও চলে আসলো। মেহেরাজ মেঘাকে নিয়ে সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে মেঘাকে রেখে মেহেরাজ আবার বাইরে বেরিয়ে গেল। মেঘা ভাবছে উনি আবার কই যাচ্ছে এই সময়? প্রায় রাত করে মেহেরাজ বাসায় আসলো। মেঘাকে দেখে বলল, পরের বার তোর বিষয়ে কেউ কিছু বলতে গেলে 2 বার ভেবে দেখবে। কথাটা বলেই মেহেরাজ ফ্রেশ হতে চলে গেল। আর মেঘা বুকার মতো দাঁড়িয়ে মেহেরাজের কথা ভাবছে। কি বললো মেহেরাজ? সেই দিকে আর খেয়াল না দিয়ে মেঘা নিজের কাজ করতে লাগলো। পরের দিন রাসেল থেকে শুনলো নিলয় নাকি হাসপাতালে ভর্তি আছে। কথা শুনে মেঘার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। যেহেতু শুক্রবার ছিল তাই সবাই আজ বাসায়। মেঘা গিয়ে মেহেরাজকে বলল, আপনি কাল বাসায় এসে আবার কোথায় গিয়েছিলেন? মেহেরাজ রুমে বসে ল্যাপটপে অফিসে কিছু কাজ করছিল। তখনই মেঘা এই কথাটা বলল। মেঘার কথা শুনে মেহেরাজ ল্যাপটপের কাজ বন্ধ করে মেঘার দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? হঠাৎ এই কথা কেন? আগে বলেন কাল আপনি কোথায় গিয়েছিলেন? একটা কাজ ছিল, সেটাই করতে গিয়েছিলাম। আপনি মিথ্যা বলছেন। আপনি কালকে নিলয় ভাইয়ার এই অবস্থা করেছেন, তাই না? তাহলে তুমি জেনে গেছো? হ্যাঁ, আমি ওই বদমাইশটার এমন করেছি। আপনি কেন ওনার সাথে এমন করলেন? ওনার অবস্থা নাকি অনেক খারাপ। আপনি কি করে ওনার সাথে এমন করতে পারলেন? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু কাল শুনিনি? আমি সবই শুনেছি, কিন্তু তখন কিছু বলিনি, কারণ তুই আমার সাথে ছিলি। আর ওর সাহস কত তোর বিষয় এসব বলার? মন তো চেয়েছিল নিলয়কে একেবারে শেষ করে দিই, কিন্তু পরে ওর পরিবারের কথা চিন্তা করে ওকে ছেড়ে দিই। তাই বলে আপনি ওনার সাথে এমন করবেন? আর উনি তো কিছু ভুল বলেননি। আমাদের মতো মেয়েরা তো বড় লোকের ছেলেদের সাথেই এমন করে। মেঘার কথা শুনে মেহেরাজ এবার পুরো রেগে গিয়ে মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ওই নিলয় কি ঠিক বলেছে? হ্যাঁ, আর তো ওদের মতো মেয়ে বলতে তুই কি মেন করতে যাচ্ছিস? তুই তো আমাকে বিয়ে করতে চাসনি, আমি তোকে বাধ্য করে বিয়ে করেছি। তাহলে নিলয়ের কথা ঠিক হলো কি করে? চুপ করেছিস কেন? আমার কথার উত্তর দিস না কেন? মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরাতে কিছুটা ব্যথা পাচ্ছে। আর মেহেরাজের কথা শুনে বলল, আমাকে ছাড়েন, আমার লাগছে। মেঘার কথাতে মেহেরাজ খেয়াল করলো মেহেরাজ মেঘাকে দেয়ালের সাথে চেপে ধরেছে। মেঘাকে ছেড়ে দিয়ে বলল, তোর বিষয়ে আর কেউ যদি উল্টো পাল্টা কিছু বলে তাহলে তার ঠিক নিলয়ের মতো অবস্থা হবে, কথাটা মনে রাখিস। মেহেরাজ রুম থেকে চলে গেল। মেঘা দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। এ কেমন ভালোবাসে যেখানে অন্যকে কষ্ট দেওয়া হয়? মেঘা তো এমন কাউকে তার জীবনে চায়নি। অনেকক্ষণ ওখানে বসে থেকে যখন রুম থেকে বের হতে যাবে তখন মেঘা খেয়াল করলো টেবিলের পাশে একটা ডায়েরি পড়ে আছে। মেঘা কি মনে করে ডায়েরিটা দেখতে গেল। ডায়েরিটার উপরে লেখা ছিল, আমার মেঘপরি। মেঘা ডায়েরিটা দেখে কিছুটা অবাক হলো। মেঘা মনে মনে ভাবছে, এই ডায়েরিটার উপর মেঘপরি কেন লেখা? মেঘা কিছু একটা ভেবে ডায়েরিটা খুলে দেখলো। প্রথম পেজে লেখা ছিল, আজ অনেকদিন পর মেঘা আমাদের পাশে এসেছে। মেঘা দেখতে ঠিক আগের মতো লাগছে। মেঘাকে দেখে আজ আমি অনেক খুশি। পরের পেজে তেমন কিছু লেখা নেই। কয়েক পেজ পরে লেখা ছিল, আজ অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম মেঘাকে বলে দেখি, যদি মেঘা বৃষ্টিতে ভিজতে চায় তাহলে মেঘাকে নিয়ে ছাদে যাব। সব রুমে গিয়ে খুঁজলাম কিন্তু পেলাম না, তাই একা একা ছাদে গেলাম। কিন্তু এটা আমি কি দেখলাম, মেঘাকে দেখি একা একা বৃষ্টিতে ভিজছে। মেঘাকে দেখতে আজ মেঘের পরীর মতো লাগছে। মনে হচ্ছে একটা মেঘ পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপরে আর কিছু লেখা নেই। পরের পেজে লেখা ছিল, না না, মেঘাকে আর কোনো ছেলের সাথে কথা বলতে দেওয়া যাবে না। যদি কেউ আমার আগেই আমার মেঘাপরীকে নিয়ে যায় তাহলে মেঘাকে এখন থেকে চোখে চোখে রাখতে হবে। না জানি কোন বদমাইশ মেঘপরীকে আমার থেকে নিয়ে যায়। পরের পেজে, মেঘাকে এখন থেকে কিছুটা শাসনে রাখতে হবে, না হলে মেঘা বেশি সাহস পেয়ে যাবে। আগে মামার সাথে ওর বিষয়ে কথা বলে নি। আজ মামাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। মামার থেকে আজ আমি মেঘার সব দায়িত্ব নিয়ে নিয়েছি। এখন শুধু মেঘপরীকে আমার করে নিলেই হলো। আজ ভাইয়ার গায়ে হলুদে মেঘাকে অনেক সুন্দর লাগছে। মন চাচ্ছে আজই ওকে বিয়ে করে নি, কিন্তু এখন বিয়ে করাটা ঠিক হবে না। কিন্তু মেঘা যা শুরু করে দিয়েছে তা দেখে তো মাথাটাই গরম হয়ে গেল। কি দরকার হ্যাঁ এই নিলয়ের সাথে কথা বলার? কই আমার সাথে তো কথা বলে না। না,
মেঘাকে আর ছেলেদের সাথে কথা বলতে দেওয়া যাবে না। আরও অনেক কিছুই লেখা ছিল ডায়েরিতে। মেঘা কিসে মন খারাপ হয় না হয় সেই সব কথা ডায়েরিতেও লেখা ছিল। এমনকি মেঘা যে মেঘার আম্মুকে খুব মিস করে সেই কথাও লেখা আছে। হঠাৎ একটা পেজে মেঘার চোখ আটকে গেল। সেই পেজে লেখা ছিল কিছুটা এমন: অনেক দিন হলো আমার মেঘপুরকে ফলো করছি, কিন্তু আজ যা দেখলাম সেটা দেখে অনেক রাগ হলো। ভার্সিটির ওই ছেলেটার কত বড় সাহস, ও মেঘার হাত ধরেছে। তার থেকেও বেশি রাগ হচ্ছে মেঘার উপর। ওই ছেলেটা মেঘার হাত ধরেছে কিন্তু ও কিছু বলল না কেন? না, এর একটা সমাধান বের করতে হবে। আজ মেঘাকে আমার বিয়ে করতেই হবে, না হলে মেঘা বেশি বার বেড়েছে। মাহিকে আমাদের বাসায় রেখে মেঘাকে কিছুটা ভয় দেখিয়ে বিয়ে করে নিলাম। এই কাজটা করা আমার ঠিক হয়নি, কিন্তু এটা ছাড়া আমার কাছে মেঘাকে নিজের করে নেওয়ার আর কোনো উপায় ছিল না। মেঘা, তুই আমার অনুমতি ছাড়া আমার ডায়েরিতে হাত দিয়েছিস কেন? হঠাৎ মেহেরাজের কথা শুনে মেঘা কিছুটা চমকে গেল। দরজার দিকে তাকিয়ে দেখে মেহেরাজ দাঁড়িয়ে আছে। মেহেরাজকে দেখে মেঘা দৌড়ে গিয়ে মেহেরাজকে জড়িয়ে ধরল। হঠাৎ মেঘার এই জড়িয়ে ধরা দেখে মেহেরাজ কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। মেঘার আবার কি হলো এটাই মেহেরাজ ভাবলো। তখন মেঘা কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে বলেন নাই কেন আপনি আমাকে ভালোবাসেন? বলতে কি হতো? তাহলে আপনাকে আমার থেকে দূরে সরিয়ে দিতাম না। মেঘা, তুই কি আমাকে ভালোবাসিস? না, আপনার মতো মানুষকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আপনি একজন খারাপ মানুষ, কিন্তু আমার স্বামীকে আমি ভালোবেসে ফেলেছি। মেঘার কথা শুনে মেহেরাজ মেঘাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল, সাথে মেঘাও। দুজন কিছু সময় চুপ ছিল। হঠাৎ মেহেরাজ বলল, আমি আমার মেঘপুরীকে আজ কাছে পেতে চাই। মেঘা কিছুটা লজ্জা পেয়ে মেহেরাজের কানে বলল, আপনার মেঘপরি সব সময় আপনার কাছে ছিল, কিন্তু আপনি নিজেই তাকে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছেন। মেঘার কথা শুনে মেহেরাজ আর কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে মেঘাকে কোলে নিয়ে খাটে শুয়ে দিল। আজ তাদের ভালোবাসার পূর্ণ হতে যাচ্ছে, যেখানে আর কেউ বাধা হয়ে আসতে পারবে না। আজ অনেক বছর হয়ে গেল, কিন্তু মেঘা এখনো মেহেরাজকে বলতে পারেনি। মেঘা পরীকে নিয়ে মেহেরাজের স্মৃতির সাথে বাকিটা জীবন থাকতে যাচ্ছে। মাহিন এখনো মেঘার জন্য অপেক্ষা করছে, কিন্তু মেঘা নতুন করে আর কোনো বন্ধনে জড়াতে চায় না। ফোনে রিংটনের কারণে মেঘার ঘুমটা ভেঙে যায়। মেঘা ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো, কে বলছেন? মেঘা, আমি। ওপাশ থেকে কথা শুনে মেঘা বুঝে গেছে কে কল দিয়েছি। মেঘা বলল, হ্যাঁ মাহিন, বল। ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ, একটু শুয়েছিলাম। তা পরি কোথায়? আমার পাশেই শুয়ে আছে। তাই কি জন্য কল দিলে? আমার কথাটার কি সিদ্ধান্ত নিলে? দেখো মাহিন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি এখন নতুন কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছি না। মেঘা, পরির বাবা তো নেই, আর পরির কথা চিন্তা করে দেখো একবার। আমি তো তোমার আর তোমার মেয়ের দায়িত্ব নিতে চাচ্ছি, তাহলে সমস্যাটা কোথায়? আমি এত কিছু জানি না। আমি এখনো মেহেরাজকে ভালোবাসি। মেহেরাজের জায়গায় অন্য কাউকে আমি বসাতে পারবো না মাহিন। তাই আমার জন্য অপেক্ষা করো না। আমাদের জন্য কেন নিজের জীবনটাকে সুখ থেকে বঞ্চিত করছো? আমার থেকে অনেক ভালো মেয়েকে তুমি নিজের জীবন সঙ্গী হিসেবে পাবে। আমার তোমার থেকে ভালো কাউকে চাই না। তুমি আর পরীকে পেলেই আমি সুখী হতে পারবো। তুমি যদি না চাও তাহলে আমি জোর করবো না মেঘা। আচ্ছা, এখন রাখছি। কলটা কেটে দিয়ে মেঘা তার মেয়ে পরীকে জড়িয়ে ধরে মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কেন এমন হয় রে পরি? প্রথমে আম্মুকে হারালাম, তারপরে তোর আব্বুকে হারালাম। কেন এমন হলো আমার সাথে? আমি কি বেশি কিছু চেয়েছিলাম জীবন থেকে? শুধু কাছের মানুষকে চেয়েছিলাম, কিন্তু একজনকেও পেলাম না। কেন রে পরি আমার সাথে এরকম হলো? এখন শুধু তুই আমার বাঁচার আশা। তোকে নিয়েই আমি থাকতে চাই। আমি যেইভাবে জীবনে কষ্টে পার করেছি, তোকে সেইভাবে কষ্ট করতে দেখতে হবে না। আমি আছি তোর সাথে, সবসময় তোকে আগলে রাখবো। এইসব ভেবে পরীর কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরল। হ্যাঁ, পরী মেহেরাজ আর মেঘার ভালোবাসার অংশ। সেই দিনের পর থেকে মেঘা আর মেহেরাজের মধ্যে সব সমস্যা দূর হয়ে যায়। মেঘা যখন অনার্স শেষ বর্ষে, তখন মেঘা জানতে পারলো মেঘা প্রেগনেন্ট। মেঘা তখন অনেকটাই খুশি হয়েছিল। মেঘার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মেহেরাজ যখন জানতে পারলো মেঘা মা হতে যাচ্ছে, তখন মেহেরাজ মেঘাকে কুলে তুলে নেয়। মেঘা জানে মেহেরাজ অনেক খুশি হয়েছে। পরিবারের সবাই খুব খুশি ছিল মেঘার প্রেগনেন্সির খবর শুনে। তখন রাসেল আর তাহিয়ার ছেলে রায়হানের বয়স 3 মাস।
তার মধ্যে মেঘার ফাইনাল পরীক্ষার ডেট ছিল 1.5 মাস পরে। মেহরাজ মেঘাকে বলেছিল এবার পরীক্ষাটা না দিতে, কিন্তু মেঘা মানতে নারাজ। সে পরীক্ষা তখনই দিবে। মেঘার জোরাজুরিতে মেহরাজও হার মানে। ওদের লাইফে সবই ঠিক ছিল, কিন্তু সমস্যা হয় মেঘার পরীক্ষার পরে। প্রায় অনেক দিন হলো মেঘার পরীক্ষা শেষ হয়েছে। মেঘা এখন বেশিরভাগ বাসায় থাকে। মেহরাজ এখন অফিসের সময়টা বাদে সব সময় মেঘার সাথেই থাকে। মেঘার কি লাগে না লাগে সবকিছু মেহরাজ এনে দেয়। মেহরাজের আম্মু বলেছিল সে মেঘার খেয়াল রাখবে, কিন্তু মেহরাজ বলেছে সে নাকি মেঘার খেয়াল একাই রাখবে। এই কথা শোনার পর থেকে তাহিয়া আর রাসেলের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়। তার কারণ ছিল রাসেল কেন মেহরাজের মতো তাহিয়ার খেয়াল রাখেনি, কেন মেহরাজের মতো ভালোবাসে না। তাহিয়া আর রাসেলের এমন কাণ্ড থেকে বাসার সবাই খুব মজা পেত। কিন্তু হঠাৎ একদিন মেহরাজ বাসায় আসতে দেরি করলো। তখন মেঘার কিছুটা ভয় লাগলো, কেন মেহরাজ এখনো বাসায় আসছে না। তার কিছু সময় পর হাসপাতাল থেকে কল আসলো মেহরাজ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। মেঘা শোনার সাথে সাথেই জ্ঞান হারায়। মেহরাজ চলে যাওয়ার পর মেঘা অনেকটাই ভেঙে পড়ে। হ্যাঁ, সেদিনই মেহরাজ মারা যায়। সবাই মেহরাজের জন্য অনেক কান্না করে, কিন্তু মেঘা একটুও কান্না করে না। তার কয়েক মাস পরেই পরি আসে মেঘার কোলে। মেহরাজ আর মেঘার সন্তান। পরি আসাতে সবাই খুশি, কিন্তু মেহরাজের অপূর্ণতা সবসময় থেকেই যায়। পরি এখন ক্লাস 1-এ পড়ে। মেঘা মেহরাজের ব্যবসা দেখাশোনার পাশাপাশি কিন্ডারগার্ডেনে বাচ্চাদের পড়ায়, আর সেই কিন্ডারগার্ডেনে পরীকে ভর্তি করে দিয়ে নিজেকে যতটা পারে ব্যস্ত রাখার চেষ্টা করে। কিন্তু দিন শেষে মেহরাজকে আবার মনে পড়ে যায় মেঘার। মাহিন অনেকবার মেঘাকে বলেছিল মেঘা আর পরীর দায়িত্ব সে নিতে চায়, কিন্তু মেঘা মেহরাজকে এতই ভালোবাসে যে সেইখানে মেহরাজের জায়গায় অন্য কাউকে কল্পনা করতে পারে না। মেঘা মা, নাস্তা করবি না? আর পরীকে কি নাস্তা করানো হয়েছে? হঠাৎ মামনির ডাকে মেঘার ভাবনার থেকে বের হয়ে আসলো। মেঘা শোয়া থেকে উঠে বসলো। দরজায় মামনি দাঁড়িয়ে আছে। মেঘা বলল, মামুনি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আর এত বেলা করে শুয়েছিস কেন? শরীর খারাপ নাকি? না মামুনি, তেমন কিছু না। আজ তো অফিস নেই, আর কিন্ডারগার্ডেনও বন্ধ, তাই শুয়েছিলাম। তা আজও মাহিন কল দিয়েছিল নাকি? হ্যাঁ, কিছু সময় আগেই দিয়েছিল। কল দিয়ে সেই আগের কথাই বলছে। ছেলেটা অনেক ভালো মেঘা, রাজি হয়ে জানা। আর তোর তো একটা লাইফ আছে, তাই না? আর কত সময় একা থাকবি? মাহিন ভালো ছেলে, সেটা আমিও জানি মামুনি, কিন্তু তোমার ছেলের কথা আমি ভুলতে পারবো না। আর আমার লাইফের কথা বলছো মামুনি? আমি পরীকে তোমাদের সবাইকে নিয়ে খুব ভালো আছি। তোমাদের যদি আমাকে আর পরীকে রাখতে সমস্যা হয় তাহলে বলো, আমি আর পরী চলে যাব, কিন্তু তোমার ছেলের জায়গা অন্য কাউকে বসাতে পারবো না। আমার ছেলেকে এত ভালোবাসিস তুই? মেঘা তার মামনির কথার উত্তর না দিয়ে শুধু মৃদু হাসি দিল, কারণ মেঘা নিজেও জানে না মেহরাজকে সে কতটা ভালোবাসে। কিছু সময় পর মেঘা পরীকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে নাস্তা করতে গেল। নাস্তার টেবিলে মেঘা আর পরীর জন্য অপেক্ষা করছিল। কিছুদিন পরের কথা, মেঘা কিন্ডারগার্ডেন থেকে পরীকে নিয়ে বাসায় এসে দেখে মেঘার আব্বু, ছোট আম্মু আর মাহিন বসে মামনি আর আব্বুর সাথে কথা বলছে। মেঘা কিছুটা অবাকই হয়েছে তাদের দেখে। মেঘা আগে পরীকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে দেখে মাহিন পরীর সাথে খেলা করছে। মেঘাকে দেখে পরী তার আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, এই আঙ্কেলটা নাকি আমার নতুন আব্বু? পরীর এমন কথা শুনে মেঘা কিছুটা অবাক হলো। মেঘা বলল, পরী আঙ্কেল তোমার সাথে মজা করেছে। উনি তো তোমার আব্বু না, তাই না? আর তুমি তো তোমার আব্বুকে দেখেছো, তাই আর কেউ যদি বলে সে তোমার আব্বু তাহলে মনে করবে সে তোমাকে মিথ্যা বলছে, বুঝছো? এখন যাও, রায়হানের সাথে গিয়ে খেলা করো। পরী মেহরাজের ছবি দেখেছে। পরী জানে তার আব্বু এখন আকাশে তারা হয়ে গেছে। মেঘা কথা শুনে পরী মাথা নেড়ে হ্যাঁ বলে রায়হানের সাথে খেলতে ও রুমে চলে গেল। পরী চলে যেতেই মেঘা রেগে বলল, মাহিন, এগুলো কি ধরনের ফাজলামো? তোমাকে একবার বুঝালে তুমি বুঝতে পারো না কেন? মেঘা মাহিনকে এসব বলছে। তখন মেঘার আব্বু বলল, মেঘা, তুই মাহিনের সাথে এমন ভাবে কথা বলছিস কেন? আর মাহিন কি ভুল কিছু বলেছে পরীকে?
মানে আমি ঠিক বুঝলাম না তোমার কথা। আমরা সবাই ঠিক করছি তোর আবার বিয়ে দিব মাহিনের সাথে। মেঘা তার আব্বুর কথা শুনে চরমভাবে বিস্মিত হলো। কি বলছে ওর আব্বু? মেঘা মামনির দিকে তাকিয়ে বলল, মামুনি, আব্বু এসব কি বলছে? তুমি আর আব্বু? মামনি শান্তভাবে বলল, আমরা প্রথমে রাজি ছিলাম না, কিন্তু তোর আব্বু আম্মুর কথা শুনে রাজি হয়েছি। আর তুই এইভাবে একা একা থাকবি কি করে? তুই রাজি হয়ে যা মেঘা। মামনির কথার সাথে মেঘার ছোট আম্মু বলল, হ্যাঁ মেঘা, তুই রাজি হয়ে যা, দেখবি তুই অনেক খুশি থাকবি আর তোর মেয়েও খুশি থাকবে। মেঘার ছোট আম্মুর কথা শুনে মেঘা অনেকটা রেগে গিয়ে বলল, আপনি আমার আর আমার মেয়ের কথা চিন্তা করার দরকার নেই। আমি এমনি খুশি আছি। আমি যেভাবে সৎ মার পরিবারে বড় হয়েছি, আমি চাইবো না আমার মেয়েও সেইভাবে সৎ বাবার কাছে বড় হোক। মাহিন হয়তো এখন বলছে আমার মেয়েকে সে নিজের মেয়ের মতো খেয়াল রাখবে, কিন্তু পরে যদি ওর মন বদলে যায় তাহলে আমার মতো আমার মেয়েরও একই অবস্থা হবে। মেঘার কথা শুনে পরিবারের সবাই চুপ হয়ে গেল, কারণ মেঘার কথাটা অনেকটাই সত্যি। মাহিন বলল, মেঘা, তুমি আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমি তোমাকে অভিযোগের কোনো সুযোগ দিব না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না মাহিন, আর আমি এখনো মেহেরাজকে ভালোবাসি। কথাটা বলে মেঘা রুমে চলে গেল। অনেক কান্না করলো রুমে গিয়ে। আজ যদি মেহেরাজ থাকতো তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না মেঘাকে। মাহিন চলে যায় সেদিন। তারপরে আর কোনোদিন মেঘা সামনে আসেনি। সেদিনের পর থেকে মেঘা তার আব্বুর বাসায় যায় না, এমনকি আব্বুর সাথে কথাও বলে না। মেঘার আব্বু অবশ্য অনেকবার এসেছিল, কিন্তু মেঘা কথা বলেনি। মেঘা পরীকে নিয়ে এখন যেমন আছে ঠিক তেমনই সবসময় থাকতে চায়। আজ বৃষ্টি হচ্ছে, মেঘা ছাদে গিয়ে একা একা ভিজছে। এখন মেঘার কাছে সবকিছুই আছে, শুধু মেহারাজ নেই। মেঘা বৃষ্টির মধ্যে আকাশের দিকে তাকিয়ে বলছে, মেহেরাজ, দেখছো আমাকে? আমি আজ আবারও বৃষ্টিতে ভিজছি। তুমি তো আমাকে এইভাবেই দেখেছিলে, তাই না? আমি জানি তুমি আমার কাছেই আছো। আমি তোমাকে অনুভব করতে পারছি। তুমি একবার বলেছিলে না আমি যেন সব সময় তোমারই থাকি? দেখো মেহেরাজ, আমি তোমারই আছি, কিন্তু তুমি এখন আমার কাছে নেই। প্রথমে আম্মু, তারপরে তুমি। কেন চলে গেলে আমার থেকে? আম্মু, আর কতক্ষণ ভিজবে বৃষ্টিতে? হঠাৎ পরীর কথায় মেঘা চুপ হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখে পরী দাঁড়িয়ে আছে। মেয়েটা দেখতে একদম তার বাবার মতো হয়েছে। মেঘা বলল, আর কিছু সময় ভিজবো, তুই রুমে যা। মেঘা প্রায় বৃষ্টিতে ভিজে আকাশের দিকে তাকিয়ে মেয়েরাজের সাথে কথা বলে। মেঘার মনে হয় মেয়েরাজ তাকে দেখছে, তাই মেঘা প্রায় সময় বৃষ্টিতে ভিজে। পরী বলল, আম্মু, আজ আমি তোমার সাথে বৃষ্টিতে একটু ভিজি। মেঘা হেসে হ্যাঁ বলল। আজ অনেকদিন পরে পরীও বৃষ্টিতে ভিজছে, তাও আবার তার আম্মুর সাথে। মেঘা যেমনটা চেয়েছে ঠিক সেইভাবে আছে, শুধু সাথে নেই মেহেরাজ। পরীকে নিয়ে মেঘা এখন সুখে আছে, আর এভাবেই বাকিটা জীবন কাটাতে চায়। হ্যালো বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও তৈরি করে আর আপনারা গল্প শুনে লাইক কমেন্ট না করে চলে যান, তখন আর গল্প বানানোর প্রতি আমাদের আগ্রহটা ঠিক আগের মতো থাকে না। তাই সবাইকে রিঅ্যাক্ট, লাইক, কমেন্ট করার অনুরোধ রইল। আর গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।